only 17. ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন করবে। আসসালামু আলাইকুম স্যার। ওকে, কেমন আছেন সবাই? এটা মেসেজে রিপ্লাই দিতে থাকেন আর আলহামদুলিল্লাহ ফাইন স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের দুইটা কোশ্চেন টাইপ রিডিং এ, মানে এর আগে দুইটা ক্লাস হলো। আপনাদের একটু ফিডব্যাক দেন, কার কি অবস্থা, কে কি প্র্যাকটিস করলেন, দুই একজন একটু বলেন। তবে এলোমেলো না বলে একটু হ্যান্ড রেজ করেন, আমরা সিকোয়েন্সিয়ালি যাই। হ্যান্ড রেজ করেন, যারা হ্যান্ড রেজ করবেন তারাই শুধু কথা বলবেন। হ্যাঁ, আপনাদের বাসার হোমওয়ার্ক কোন কোন বই থেকে করলেন, এক্সপেরিয়েন্স কি এগুলো প্লিজ ভাই জি বলেন। নসিম ম্যাম মিউট রাখেন। আচ্ছা, আনিসুর রহমান ভাই জি বলেন। আমি ক্যানভাস 17 স্যার কি প্র্যাকটিস গুলো করছি আর কি স্যার। করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, 17 থেকে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস দুইটাই করছেন? নট গিভেন আর ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, কেমন মনে হচ্ছে, বুঝতে পারতেছে তো সিস্টেম? হ্যাঁ, উত্তরে এখন একটু ইজি মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের ক্লাসের যে টেকনিক গুলো, এগুলো যেন আয়ত্ত করে নিয়ে ওইটার বেসিসে আমরা প্র্যাকটিস করলে আমাদের কাছে জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে নিজের মতো করে এলোমেলো করলে অনেক করলেও কিন্তু লাভ নাই, বরং যত করবেন তত লস, ভুল হবে। এই জন্য টেকনিক্যাল বিষয়গুলো খেয়াল রাখবো, যে সিস্টেমটা কি, কোনটা যেন আগে দেখতে বলছে আমাকে, কিওয়ার্ড কিভাবে ধরবো। হ্যাঁ, এই জিনিসগুলো ফোকাস করা, ক্লাসের এই জিনিসগুলোকে খুব ভালো মতো আয়ত্ত করে তারপরে হচ্ছে নিজের প্র্যাকটিসটাকে ম্যাক্সিমাইজ করা। ওকে, সো হ্যাঁ, আর কেউ একজনই শুধু ফিডব্যাক দিলেন? আর কেউ কি প্র্যাকটিস করছেন না? স্যার করেছি স্যার 19 থেকে। আচ্ছা, উনিশ থেকে কি কি করছেন, মানে কি কি টাইপ করলেন, কয়টা হচ্ছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি এই ট্রু ফলস নট গিভ আপ করেছিলাম, 2-3টা করেছিলাম আমি। 2টা করেছিলাম, 3টা না। আর ইয়াও এরকম 2টা করেছিলাম। আমার কাছে শুধু 19টা আছে তো ওই জন্য। তো মোটামুটি স্যার এই 3-4টা হয়েছে ইয়াতে, একটাতে, মানে আরগুলা মোটামুটি এখনো হচ্ছে না, চেষ্টা করতেছি বারবার। হ্যাঁ, মানে একটা বিষয় একটু সবাই মাথায় রাখবো, আসলে এগুলো খুব দ্রুত হয়ে যাবে না। মানে 2, 4, 5টা করে যদি মনে করেন যে আমার এখনো হচ্ছে না কেন, তাহলে আপনি খুব দ্রুত হতাশ হবেন। মাথায় রাখবেন যে এত অল্প স্বল্পতে আমাদের অ্যাকিউরেসি বা স্কিল হয়ে যাবে না। সেটা আমাদের স্টুডেন্টের মতো হইতে হবে। হ্যাঁ, স্যার 100% হয়, কিন্তু এরপরের এইগুলো স্যার মানে 70%, 65% এর মতো স্যার কারেক্ট হয়। হোক, আলহামদুলিল্লাহ, কন্টিনিউ, মানে আশা ছেড়ে দিয়েন না, ওইটাই প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে ল্যাঙ্গুয়েজের যে ডিফিকাল্টি গুলো এখন আছে, প্র্যাকটিস করতে করতে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা টাইম নেই, টেক্স টাইম। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই কিশোর কুমার ভাই, আপনার হ্যাঁ কিশোর কুমার ভাই জি বলেন, কি অবস্থা আপনার? নাই। সামিরা ম্যাম? স্যার আমাদের তো আপনার মতো মানে ওয়ার্ডের অ্যাকুরেসি না, মানে আচ্ছা আচ্ছা, এই যে হাত যারা তুলেন নাই তারা কথা বলবেন না প্লিজ। ভাইয়া সরি বস, আমার একটু লেট হয়ে গেছে, কথা বলবেন, নাহলে এলোমেলো হবে। হ্যাঁ, আচ্ছা, সামিরা ম্যামের কাছে ভাইয়া। কিশোর ভাই জি, কিশোর ভাই বলেন। সরি আমার একটু লেট হয়ে গেছে, আমি একটু বাইরে গেছিলাম, আবার আসলাম দৌড়ে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমি 11-12 ট্রু ফলস গুলো করেছিলাম, দুইটাই আমি করেছি। ভেরি গুড। এর বেশি ধরতে পারিনি টাইমের জন্য। জাস্ট আমি ট্রু ফলসই করেছি। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি যেটা দেখাইছেন, ওই 10 থেকে আমি ইউটিউব থেকে গুগল থেকে বের করে অ্যান্সারটাও দিয়েছি। আর ওয়ার্ড মিনিংও দেখেছি, ওটার ওয়ার্ড মিনিং হচ্ছে ঘাটতি, পানির ঘাটতি পূরণ করা। তো ওটা অ্যান্সারও দিয়েছি। আর এই যে আমি করতে পারছি কারণ টাইম অফিস করে টাইম বের করতে পারিনি এতটা। আচ্ছা আচ্ছা, যাক আপনারা পড়তেছেন, এটাই তো ভালো লাগলো যে মোটামুটি কম বেশি করছেন। হ্যাঁ, সামিরা ম্যাম বলেন। হ্যাঁ স্যার, স্যার আমি স্যার ট্রাই করছি, কিন্তু স্যার আমার একটা জিনিস আমি অবজার্ভ করলাম, আমার একটা প্রশ্ন কমপ্লিট করতে পুরা দিন চলে গেল, মানে দিনের চেয়ে আরো বেশি গেল আর কি। একটা প্রশ্ন মানে একটা সিঙ্গেল প্রশ্ন? হ্যাঁ, একটা সিঙ্গেল প্রশ্ন, মানে লিসেনিং, রাইটিং, আমি পুরাটা শেষ করতে চাইছিলাম, মানে কি 4টা পার্টে টাস্ক করতে চাইছি। এইটাই তো সমস্যা, আমার পুরাটাই শেষ, মানে এটাই তো সমস্যা। আপনাকে তো আমি লিসনিং করতে বলি নাই, রাইটিং করতে বলি নাই, আপনি কেন করছেন? এটা করবেন না প্লিজ। না 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 না, এটা তো
চরম ভুল আমাদের। আমি যতটুকু পড়াইছি ওইটাকে আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারেন, বাট যেটা পড়াইনি ওইটা আপনি মোটেও প্র্যাকটিস করবেন না এখন, তাহলে এলোমেলো হবে এবং খুব দ্রুত ডিবে। যে দেখেন আপনার সুরেই বোঝা যাচ্ছে আপনি খুব হতাশ। এটা তো আমি করতে বলি নাই, মানে আমি আপনাকে বললাম যে আপনি আগামী 1 মাসের মধ্যে এই ওষুধগুলো খাবেন। প্রথম 10 দিন খাবেন এইটা, তারপর 10 দিন খাবেন ওইটা, তারপর 10 দিন। আপনি প্রথম 10 দিনেই যদি 3 টাইপের 30 দিনের ওষুধ খাওয়া শুরু করে দেন তাহলে তো সমস্যা। আগের 10 দিনেরটা তো খাইতে হবে, নাহলে তো পরের 10-20 দিনেরটা খাওয়ার মতো আপনার শরীরের ইমিউন সিস্টেম তৈরি হবে না। আইএলটিএস এর স্টুডেন্টরা বেশি উৎসাহী হয়ে এই কাজটা করে, যে তারা মনে করে হ্যাঁ আমি একটু বেশি করে ফেলবো। হ্যাঁ, আপনি বেশি করবেন কোনটা, যেই টাইপটা আপনাকে লেসন দেওয়া হচ্ছে ওইটাকে আপনি যত পারেন করেন, এর বাইরে প্লিজ করবেন না, এটা আপনাদের ক্ষতি হবে। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। দেখেন আপনি কিন্তু হতাশ হয়ে গেছেন অনেকটা। এটা হয় না, এটা নেক্সট টাইমে কি আমি কভার আপ করতে পারবো, মানে শর্ট টাইমে কি আমি করতে পারবো? এই টেনশন আপনাকে তো আমি দিতে চাই নাই। আমি বলছি আমি যে ট্রু ফলস করাইছি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই দুইটা টাইপের মধ্যেই নিজেকে লিমিটেড রাখেন। আজকে একটা টাইপ করাবো, আজকে থেকে আবার এটা নতুন জয়েন আপনার অ্যাড হবে। হ্যাঁ, এর বাইরে আপনার না করে এইটাকে আপনি ম্যাক্সিমাইজ করেন যত টাইম পান। এর বাইরে প্র্যাকটিস দরকার নেই। লিসনিং ধরবেন না, রিডিং। হ্যাঁ, লিসনিং আপনি করতে পারেন। কি করবেন? একটা অডিও শুনলেন, একটা ভিডিও দেখলেন, এটা করতে পারেন, কিন্তু আইএলটিএস এর লিসনিং সলভ করতে যাবেন না এখনই, ওয়েস্ট অফ টাইম। এমনি শোনার জন্য আপনি শুনতে পারেন আপনার লিসনিং পাওয়ার বাড়ানোর জন্য, কিন্তু কোশ্চেন টাইপ, আইএলটিএস এর কোশ্চেন টাইপ আমি যেটা পড়াচ্ছি না ওইগুলো সলভ করবেন না কেউ, প্লিজ। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে যে যা, কোথায় যাব? জি স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে আমি রিডিং করতে গেলে বারবার পড়তে হয়, হ্যাঁ, বারবার সলভ করতে গেলে বারবার পড়তে হয়, আর হলো সহজে বুঝি না। আচ্ছা, এটা খুবই মানে সাধারণ একটা বিষয় যে সহজে বুঝবেন না, কঠিনে বুঝবেন, কারণ প্যাসেজ গুলো তো কঠিন, এজন্য একটু কঠিনেই বুঝতে হবে। আর বারবার পড়তে হলে বারবার পড়তে হবে, এই ধৈর্যটা না থাকলে আসলে আপনি খুব দ্রুত মানে আজ থেকে দূরে সরে যাবেন, আমরা এটা চাচ্ছি না। বারবার পড়তে হবে এবং বারবার পড়ার ধৈর্য এবং মানসিকতা দুইটাই রাখবেন যে হ্যাঁ আইএলটিএসটা এরকমই, যেহেতু আমাদের এই যার যেটা বয়স এখন ধরেন কারণ 20, 25, 30, এই পুরা জীবনের মধ্যে আইএলটিএস এর মতো এরকম ইংলিশ রিডিং আমাদের হ্যাবিটে নাই। সো হঠাৎ করে এসে 1 সপ্তাহে 2 সপ্তাহে তো হয়ে যাবে না, ইজন্ট ইট? এটা রিয়েলিটি। ইমোশন দিয়ে এটা জাজ করতে চান না যে আমি তো পড়তেছি, গত 1 সপ্তাহ তো পড়লাম, অনেক পড়লাম। 1 সপ্তাহে আপনার সারা জীবনের 20 বছরের হিসাব তো চেঞ্জ হয়ে যাবে না। সো ডোন্ট বি হতাশ, প্লিজ স্টে টিউনড। জি, আমি অনেকদিন ধরে রিডিং পড়ছি, গল্পের বইটা রিডিং করি, কিন্তু তেমন ইমপ্রুভমেন্টও দেখি না। আইএলটিএস এর রিডিংটা কিন্তু জেনারেল রিডিং থেকে আলাদা, ঠিক আছে? এটা বেশ বোরিং এবং বিশাল বিশাল থিসিস থেকে নেওয়াটা বিষয়। সো ল্যাঙ্গুয়েজের মানে ডিফারেন্সটা অনেক বেশি। সো আগের গুলোর সাথে খুব বেশি মিলানোর দরকার নাই। আইএলটিএস স্ট্যান্ডার্ড রিডিং যদি আগে করে থাকেন, যেমন বিভিন্ন জার্নালস পড়েছেন বা বিভিন্ন থিসিস পেপার বা এগুলো, যদি ওই যে ব্রিটিশদের লেখা কোনো নিউজ পেপার পড়াটার অভ্যাস থাকে তাহলে আপনার স্কিল থাকবে। বাট নর্মালি নোবেল টোবেল পড়লে ওইগুলোর সাথে আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজটা মিলে না, দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এই জন্য ওইটা আপনার খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। এখন থেকেই শুরু করছেন এটা চিন্তা করেন, এবং লং ওয়ে যেতে হবে, লং টাইম আপনাকে সময় দিতে হবে, এই মেন্টালিটি রাখেন, তাহলে মেন্টালি আমরা স্ট্রং থাকবো এবং আমাদের ইনশাআল্লাহ জার্নি শেষ পর্যন্ত যাওয়া পসিবল হবে। আচ্ছা, বিজি ম্যান ইজি লাইফ, ওকে, লাইফ তো খুব ইজি, তাহলে আপনার স্যার ফলস আর নট গিভেন এই দুটো স্যার আলাদা করতে বেশ ঝামেলা হচ্ছে। মানে এটা ইজি মনে হচ্ছে না? বিজি ম্যানের নট গিভেন এর আলাদাই করতে পারতেছে না। নট গিভেন মানে দেওয়া নাই, আপনার যেটা খুঁজে পাবেন এটা নট গিভেন। স্যার আবার অনেক সময় স্যার আমি নট গিভেন অ্যানসার করতে দেখতেছি এটা ফলস হইতেছে বা এমন কিছু। তার মানে ওটা প্যাসেজে দেওয়া ছিল, আপনি নট গিভেন লিখে ফেলছেন কেন? হ্যাঁ, এটা আমি বুঝতেছি না। আপনি পড়ে বুঝতেছেন না বাক্য। হ্যাঁ স্যার। তাহলে মূল প্রবলেম তাহলে হচ্ছে ইংলিশ সেন্টেন্স পড়ে বুঝেন না। হ্যাঁ, এটার জন্য আমাদের যে রিডিং প্র্যাকটিস ক্লাবটা ওইটাকে বেশি ফোকাস করতে হবে। ভোকাবুলারি আপনার হয়তো বা কম আছে, অথবা সেন্টেন্স গুলো কিভাবে সাবজেক্ট ভার্ব দিয়ে মিনিং করছে এটা আলাদা বুঝতে পারছেন না, ওটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, আজকের পড়ানোর মধ্যে আমি একটু হাইলাইট করব যে বাক্যর অর্থ বোঝার জন্য কোন কোন জায়গায় ফোকাস করবেন। ঠিক আছে, মেইন ভার্বের ধরতে একটু প্রবলেম হচ্ছে বল। হ্যাঁ, এই জিনিসগুলো চিনতে পারলে আস্তে আস্তে মিনিংটা ক্লিয়ার হয়। ঝুম্পা সরকার ম্যাম। স্যার ওই ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে
কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে ওইটা মানে বুঝে উঠতে পারতেছি না। ওইটা ধরেন ওইটার নাউনটা কি হবে বা ওইটার অ্যাডজেক্টিভ ফর্মটা কিরকম হবে ওইগুলো মিলাইতে পারতেছি না। আর হচ্ছে ট্রু ফলস এর মধ্যে অনেক প্রচুর ভুল হচ্ছে, এগুলো মানে 2-3টা হয় আর ওগুলা বেশিরভাগ মিলছে না। পরে এক্সপ্লেনেশন দেখলে মনে হয় যে মানে অন্যরকম, এমনি আমি বুঝি একরকম কিন্তু যখন উত্তর দেখি তখন দেখি আরেক রকম। সেন্টেন্স পড়ে কি অর্থ বুঝেন? প্যাসেজ থেকে সেন্টেন্স গুলো পড়ে কি বুঝতে পারেন? পরে বুঝি যে তাৎক্ষণিকভাবে বুঝি না, অনেকক্ষণ মানে অ্যানালাইসিস করার পরে তারপরে বুঝতে পারি। মূল সমস্যা হচ্ছে রিডিং পড়ে বোঝায়। রিডিং পড়ে না বুঝলে আপনার কোশ্চেন যত সলভ করবেন ততগুলোই এলোমেলো হবে, ভুল হবে। এই আপনার মূল ফোকাস দিতে হবে সেন্টেন্স পড়ে বোঝা বা রিডিং এর যে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গাটাতে। এই প্রবলেমটা আসলে অনেকেরই, খুব কমন একটা প্রবলেম। হ্যাঁ, আমরা বাক্য পড়ে বুঝি না, তখন কি করবো? এইসব অসুস্থতা নিয়ে আমরা আইএলস এ আসলে পরে আইএলস এর ক্লাস করব না এগুলো নিয়ে সলভ করব, এটা আসলে আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। আপনাদের রিডিং প্র্যাকটিস ক্লাবটা কবে দেওয়া হচ্ছে? রিডিং সলভ ক্লাসটা কবে দেওয়া হয়? কিবার রিডিং মানে এটা তো লেকচার, এটার বাইরে যে আপনাদের সলভ ক্লাস কোনো ক্লাস হয় না স্যার। সলভ ক্লাস রিডিং নেই হয় স্যার। হচ্ছে স্যাটারডে, মানডে আর ওয়েডনেসডে। না, সেটা তো আমার ক্লাসই, যে এটার বাইরে আপনাদের যে রিডিং, আচ্ছা ওইটা রিডিং এর মডিউল শুরু করেন আপনাদের। আমার এই 3 দিন বাদে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে বাইরে কি আর কোনো ক্লাস হচ্ছে না? স্যার দুটো ক্লাস হচ্ছে ভোকাবুলারি দিয়ে শুরু। হ্যাঁ, এই ভোকাবুলারি আপনার রিডিং, লিসনিং, রাইটিং 3 জায়গায় কাজে লাগবে কম বেশি। তো ভোকাবুলারি দিয়ে শুরু হয় সাধারণত। ভোকাবটা আস্তে গ্রাজুয়ালি ইমপ্রুভ করলে তারপর ওইটা দিয়ে আবার রিডিং এর ইসে চলে যাবেন। তখন ওই যে দেখা যাচ্ছে যে বাক্য পড়ে বোঝা, সেন্টেন্সের স্ট্রাকচার, এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো লং টাইম থাকতে হবে, এটা আপনাদের বারবার বলি। খুব শর্টকাটে আমরা কিছু আপনাদের, এই যে এতগুলো প্রবলেম, তো শর্টকাটে তো আমাদের ইমপ্রুভ করার সুযোগ নেই। তো আপাতত ভোকাবুলারি গুলোকে ফোকাস করেন, কারণ আপনি যে সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছেন না, অবশ্যই এই সেন্টেন্সের মধ্যে এমন ভোকাব আছে যে ভোকাবটা আপনার কাছে আননোন, যেটার কারণে আপনি আটকে যাচ্ছেন। ওকে, তাহলে সামনের দিকে যাই। আজকের যে টপিকটা পড়াবো আপনাদের গত 2টা ক্লাসে আমরা যে 2টা কোশ্চেন টাইপ করিয়েছি, ওইটার পরে আজকে আমরা নতুন আজকের কোশ্চেন টাইপ হলো লিস্ট অফ হেডিং। স্যার জিটি থেকে নিচ্ছেন না একাডেমি থেকে স্যার? আচ্ছা, এটা হচ্ছে আমরা যে গত ক্লাসে ওয়াটার ক্রাইসিস করেছিলাম ওই প্যাসেজটা থেকেই করব এখন। ওই প্যাসেজটাই আমাদের, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। সেটা ক্যামব্রিজ কত স্যার? ক্যামব্রিজ 6। এই প্যাসেজটার পরে অন্য প্যাসেজগুলো আপনাদের লেটেস্ট ক্যামব্রিজ থেকে আপনারা যেগুলো বলছেন। হ্যাঁ, এই প্যাসেজটা শেষ হয়ে যাক, তারপরে আপনাদের পরবর্তী ক্লাসগুলো আপনার লেটেস্ট ক্যামব্রিজ থেকেই আছে। এখন স্ক্রিন দিয়ে একটু আমাদের সাথে থাকেন, স্ক্রিনেই থাকেন। আচ্ছা, লিস্ট অফ হেডিংস এই কোশ্চেন টাইপটা মূলত একটু রেয়ার, মানে সব এক্সামে আসে এরকম না, তবে প্রায় আসে। যেমন আগের যে 2টা কোশ্চেন টাইপ আমরা করেছি, ট্রু ফলস নট গিভেন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওই 2টা মোস্ট কমন কোশ্চেন টাইপস। আমরা এই যে এই যে দ্য ওয়াটার ক্রাইসিস, এই যে প্যাসেজটা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিভাবে বের করেছি আমরা ওয়ার্ড নিয়ে নিয়ে। তো এটা হচ্ছে মূলত আপনার সবচেয়ে সহজ এবং পরিচিত কোশ্চেন টাইপ। বাট আজকের যেটা আমরা করব লিস্ট অফ হেডিং, এটা একটু রেয়ার বাট প্রায় আসে, তো প্রতি এক্সামে আসে এটা বলা যায় না। ওকে, লিস্ট অফ হেডিং জিনিসটা কি? লিস্ট অফ হেডিং এর নাম থেকে আমরা কি বুঝতে পারি? লিস্ট মানে যে কোনো তালিকা, তাই না? একাধারে ছোট ছোট অনেকগুলো নাম থাকবে অথবা ছোট ছোট ফ্রেজ থাকবে, এটা একটা লিস্ট বা তালিকা। আচ্ছা, আর হেডিংস মানে কি? হেডিংস মানে হচ্ছে শিরোনাম।
আমরা সাধারণত নিউজ হেডলাইন্স দেখি, তাই না? খবরের কাগজ আমরা পড়ি, খবরের কাগজে আমরা অনেক হেডলাইন্স দেখি বা হেডিংস দেখি। তো ওই হেডলাইন গুলোই আমাকে বুঝতে সাহায্য করে যে এই যে নিউজটা সেটা কি সম্পর্কে। হেডলাইন পড়ে আমরা বুঝে ফেলি। সুতরাং এখন আমরা যে কোশ্চেন টাইপটা সলভ করব সেখানে হেডলাইনের বা হেডিংস এর একটা লিস্ট থাকবে, আর লিস্ট মানে হচ্ছে অনেকগুলো শব্দ বা ফ্রেজের সমষ্টি, যেটা এই যে নিচে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে দেখেন। স্যার স্ক্রিন আসতেছে না। স্ক্রিন আসতেছে, ওই যে নেটের কারণে না আসতে পারে। একটু যদি কারো না এসে থাকে তাহলে হচ্ছে লিভ নিয়ে জয়েন করি, অথবা একটু স্ক্রল করে দেখি আসবে। অন্যরা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, যদি কারোর প্রবলেম হয় নেটে তাহলে না দেখতে পারেন, তাহলে লিভ নিয়ে আবার জয়েন করেন, অথবা ফোনটা স্ক্রল করে দেখেন, উপর নিচ পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই যে লিস্ট অফ হেডিংস গুলো হচ্ছে এখানে, লিস্টটা কিভাবে করেছে? লিস্টে আমরা জানি 1 2 3 4 দিয়ে লিস্ট করে, ঠিক এরকম এখানেও 1 2 3 আছে, কিন্তু এগুলো রোমান সংখ্যায় দেওয়া থাকে। 1 2 3 এগুলো রোমান সাইনে। কয়টা আছে এখানে? এই যে 10 পর্যন্ত, x হচ্ছে 10, তাহলে 1 to 10 মানে 1 থেকে 10, 10টা হেডিংস এখানে আছে। তার মানে 10টা হেডলাইন আছে, কিন্তু এই 10টা হেডলাইনের জন্য 10টা খবর দরকার, নিউজ দরকার। সেই নিউজটা কোথায় পাবো আমরা? প্যাসেজে গিয়ে। ওকে, আচ্ছা, এখন প্যাসেজে গিয়ে আমরা এই হেডলাইন গুলোকে কিভাবে সেট করব? তো হেডলাইন গুলো একটু দেখে রাখলাম, বাট আপাতত আমাদের এই হেডলাইন থেকে কোনো কাজ নাই। এই কোশ্চেন টাইপটাতে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আগে প্যাসেজ পড়তে হয়। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আগে প্যাসেজ পড়তে হয়, তারপরে হেডলাইন চয়েস করতে হয়। কথা বুঝে আসছে? স্যার আমি একটা ভিডিওতে দেখছিলাম, কিন্তু ওখানে বলছিল যে আগে এটাও হিডিং, যেটা হিডিং গুলা দিয়ে দিছে এগুলা পড়ে মাথায় রেখে পরে প্যাসেজ পড়াও যা, আবার প্যাসেজ পড়েও এটা মাথায় রাখেন তো দেখি মাথাটা কেমন, আমারে দেখাইতে পারলে আমি মেনে নিব। আপনি পড়লেন, ধরেন এই 10টা পড়লেন, পড়ার পরে আপনার মাথায় কয়টা থাকবে এটা আমার একটু প্রমাণ দেন যে কয়টা রাখতে পারেন। সেটাই কি থাকে, কিন্তু মাথায় থাকে না, বড় জোর 3 4টা থাকে, সবগুলা থাকে না। এটা ধারণা থাকে। তাহলে সেই ভিডিওর ইনফরমেশন গুলো মাথা থেকে সরিয়ে এখন আমার ইনফরমেশন গুলো ঢোকান। এই প্রশ্নে, এটা তো বাংলা লিখতেছি, এই প্রশ্নের ক্ষেত্রে আমি একটু লিখে দিই, হ্যাঁ, লিখলে আপনাদের লিখলাম, বাংলা লেখা কঠিন। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ কি লেখা আছে, প্যাসেজ চলবে, এটা নিচেরটা দিই, হ্যাঁ, প্যাসেজ পড়বো, ঠিক আছে, এটা মাথায় রেখেন। এই প্রশ্নের লিস্ট অফ হেডিংস, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো, এটা প্রথম টেকনিক। কারণ আপনি যদি উল্টাপাল্টা যদি সলভ করা শুরু করেন, কি আগে পড়বেন, কোনটা পড়ে কোনটা আগে, এটা যদি ক্লিয়ার না থাকেন তাহলে টাইম নষ্ট হবে। ওই যে ধরেন ম্যাম একটা জিনিস বললো যে আগে হেডলাইন, দেখেন আমরা পড়লাম আমেরিকান ওয়াটার উইথড্রয়াল, ইকোনমিক্স পিকনিকিং, প্রাইসিং, হোয়াট দ্য ফিউচার হোল্ডস, এটা পড়লাম। এগুলো পড়ে আমার একসাথে 10টা পড়ার পর কটা মাথায় থাকবে? আচ্ছা, যদি একটাই পড়েন, একটা পড়ার পরে একটু পরে আমরা ধরেন প্যাসেজে যাব, তো প্যাসেজে গিয়ে কি হবে? একটা প্যারাগ্রাফ পড়বো প্যাসেজে গিয়ে। তো এই জন্য দেখেন আগে এই যে, হ্যাঁ, প্যাসেজে গেলাম, প্যাসেজে কি ধরেন প্যারাগ্রাফ এ পড়লাম, এ পড়ার পরে আমরা যে 1 নাম্বার কোশ্চেনটা পড়ছিলাম ওইটা কি এর আনসার হবে? কোনো গ্যারান্টি নাই। তাহলে ওইটা পরে আমার লাভ কি হইলো? তখন তো আবার পরের গুলো পড়াই লাগবে, তো যেটা পড়বো এটা কোনো কাজে লাগলো না। এই জন্য টেকনিকটা খেয়াল রাখেন। আমরা কি বললাম? লিস্ট অফ হেডিংস, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো, ঠিক আছে? আচ্ছা, প্যাসেজ পড়ার পরের কি কাজ এটা পরে দেখবো, চলেন প্যাসেজ পড়ি। প্যাসেজ গিয়ে কতটুকু পড়বো? প্যাসেজের একটা প্যারাগ্রাফ পড়বো, এই যে প্রথম প্যারাগ্রাফটা। এখন প্রথম প্যারাগ্রাফটা কোথা থেকে কোন পর্যন্ত? এই পুরোটা, তাই না? এখানে দেখেন বি প্যারাগ্রাফ শুরু। এখন এই এতটা পুরোটা পড়বো নাকি? এত সময় কি আছে আমাদের? নেই, এত সময় তো নেই।
হ্যাঁ, আমি এক কথা কিন্তু কয়েকবার করে বলি, ঘুরে ফিরে, যাতে আপনাদের মাথায় জিনিসটা ইনস্টল হয়ে যায়। এখন দেখেন, তাহলে যেটা বললাম যে প্যারাগ্রাফ পড়বো, ঠিক আছে, এখন কতটুকু পড়বো? এবার দ্বিতীয় টেকনিক লেখেন, এই যে এখানে লিখে দিচ্ছি যে এটা লেখেন, রিড হাফ দা প্যারাগ্রাফ ফার্স্ট। এটা হলো প্রথম কাজে, রিড হাফ দা প্যারাগ্রাফ ফার্স্ট। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা একটা প্যারাগ্রাফের হাফ পড়বো, মানে এখন যেটা পড়তে যাচ্ছি এটা হাফ পড়বো ফার্স্ট। ফার্স্ট কথা মানে হচ্ছে প্রথমত, যদি কাজে না লাগে তাহলে আরো পড়তে হবে, ঠিক আছে। বাট প্রথম টার্গেট হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ যেটার হেডলাইন, এই প্যারাগ্রাফটা পড়ে আমরা, এই প্যারাগ্রাফের জন্য যেহেতু কোনো হেডিং নাই এখানে, তাহলে এই প্যারাগ্রাফটা পড়ে একটা হেডলাইন যেটা উপরের লিস্টের মধ্যে আছে 10টা, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার চেষ্টা করব। তো সেজন্য আমরা এই প্যারাগ্রাফের হাফ দা প্যারাগ্রাফ পড়বো। তো চলেন পড়া শুরু করি। এটা হচ্ছে রুল নাম্বার 1। হ্যাঁ, এটা হলো রুল নাম্বার 1। রুল নাম্বার মানে এটা কি প্রথম স্টেপ? ও রুল, ওই যে হ্যাঁ হ্যাঁ নিয়ম নিয়ম, হ্যাঁ নিয়ম নাম্বার 2 না এটা? রুল নাম্বার 1 এ আমরা কি বললাম যে প্যাসেজ পড়বো। হ্যাঁ, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো, ওইটা নিয়ম নাম্বার 1। নিয়ম নাম্বার, হ্যাঁ, স্ট্র্যাটেজি নাম্বার 2 হচ্ছে রিড হাফ দা প্যারাগ্রাফ। চলেন হাফ দা প্যারাগ্রাফ পড়ি, তারপরে রুল আবার একটু পরে বলবো আমরা। আসেন, পার ক্যাপিটা ওয়াটার ইউজেজ আমাদের মনে করা আছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি যে করি না দেখা যাওয়ার কারণ হলো সেই নেটের সমস্যা আপনার। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু লিভ নিয়ে আবার জয়েন করব, একটু লিভ নিয়ে জয়েন করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, রিড হাফ দ্য প্যারাগ্রাফ ফার্স্ট। এখন যেহেতু এটা আমরা গত ক্লাসে পড়েছি, আমাদের মোটামুটি খুব পরিচিত এটা, চলেন অর্ধেক পড়ে আসি। কি বলে, পার ক্যাপিটা ওয়াটার ইউসেজ হ্যাজ বিন অন অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ফর মেনি ইয়ার্স। পার ক্যাপিটা ওয়াটার ইউজ মানে মাথা পিছু পানির যে ব্যবহার, হ্যাজ বিন অন অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে এটা বেড়েই চলেছে। হ্যাজ বিন মানে হয়েছে, আপওয়ার্ড ট্রেন্ড মানে কি, যেটা বাড়ে, ক্রমাগত বাড়ে, আপওয়ার্ড মানে উপরের দিকে যায়। ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে এটা বাড়ছে, মানে প্রত্যেকের মাথা পিছু পানির যে ব্যবহার এটা তো বাড়ছে। আচ্ছা, as countries industrialize and their citizens become more prosperous, যেহেতু কান্ট্রি গুলো কি হচ্ছে, শিল্পায়িত হচ্ছে, এবং দেয়ার সিটিজেন্স, তাদের যে সিটিজেনের বাংলা কি, জনগণ, তাই না, অধিবাসী জনগণ, নাগরিক, হ্যাঁ নাগরিক ভালো, হ্যাঁ নাগরিক হচ্ছে ভালো বাংলা। আচ্ছা, নাগরিকরা বিকাম মোর প্রসপারাস, অনেক বেশি তারা কি হচ্ছে, উন্নত হচ্ছে। তাই তাই যে বাংলাটা এটা হচ্ছে এই কমা, ইংলিশের এই কমাটার বাংলা হলো তাই, ঠিক আছে। যেহেতু কান্ট্রিগুলো, দেশগুলো শিল্পোন্নত হচ্ছে, মানুষগুলো, নাগরিকরা উন্নত হচ্ছে, তাই তাদের ইন্ডিভিজুয়াল ওয়াটার ইউসেজ, ব্যক্তিগত পর্যায়ের যে পানির ব্যবহার, ইনক্রিজেস র্যাপিডলি, এটা বেড়ে গেছে ব্যাপকভাবে। আচ্ছা, অ্যানুয়াল পার ক্যাপিটা একটু পড়ি আমরা, হাফ হয় নাই এখনো। অ্যানুয়াল পার ক্যাপিটা ওয়াটার উইথড্রলস ইন ইউএসএ ফর এক্সাম্পল আর অ্যাবাউট এত কিউবিক মিটারস, 4 times the level in China and 50 times the level in Ethiopia. আচ্ছা, আর না পড়ি, তাহলে এখানে একটা তথ্য দিল যে আমেরিকার পানির কনসাম্পশনের অ্যামাউন্ট, অ্যানুয়াল পার ক্যাপিটা ওয়াটার উইথড্রলস ইন দ্য ইউএসএ ফর এক্সাম্পল আর অ্যাবাউট এত, তাহলে বাৎসরিক ভাবে ওরা 1700 কিউবিক মিটার জনপ্রতি খরচ করে, যেটা 4 times হায়ার than China and 50 times higher than the level in Ethiopia. আচ্ছা, এটা বললো প্রথম হাফে। তাহলে আমরা কি পড়লাম এতটুকু? এখন দেখেন, পড়তে পড়তে অর্থ করতে হতে আসছি, সবাই হয়তো অর্থ বুঝছেন। এখন শুরু থেকে এই পর্যন্ত কি পড়লাম, সামারি কি মাথায় নিতে পারছেন? মানে পড়ে অর্থ বুঝলেই কিন্তু লিস্ট অফ হেডিং এ ভালো করা যায় না, সামারিটা গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, সামারিটা যদি ধরতে না পারেন যে এতক্ষণ কি নিয়ে কথা বলতে চাচ্ছে, প্যাসেজের শুরু থেকে এই পর্যন্ত
কি বিষয়টাকে হাইলাইট করতে চাচ্ছে, এই জিনিসটা যতক্ষণ ধরতে না পারবেন ততক্ষণ লিস্ট অফ হেডিং থেকে headline choose করবেন। ঠিক আছে? আচ্ছা চলেন এবার আমরা এই যতটুকু পড়লাম এটুকু মাথায় নিয়ে এবার হেডলাইনের সাথে মিলাই। এবার কি করব আমরা, এবার একটা একটা হেডলাইন পড়বো, পড়ে দেখব যে আমরা এই প্যারাগ্রাফ 1 এর হাফ থেকে যতটুকু পেলাম তার সাথে কি কি মেলে। আমেরিকান ওয়াটার উইথড্রল মেলে এটা? জি স্যার মেলে স্যার। আচ্ছা মিলে স্যার, হ্যাঁ মিলবে তো, কারণ উনি আমেরিকা পড়ছেন, এখন আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছেন। আরো পড়েন। ইকোনমিক প্রাইসিং মানে অর্থনৈতিক যে একটা প্রাইসিং মানে কি, দাম ধরে দেওয়া। আচ্ছা, হোয়াট দ্য ফিউচার হোল্ডস ভবিষ্যতে কি হতে পারে এমন কোন তথ্য। সাকসেসফুল মেজার্স টেকেন বাই সাম কিছু সফল উদ্যোগ যারা নিয়েছিল তারা। দ্য রোল অফ রিসার্চ, দ্য থার্স্টি সেক্টরস, ওয়েজ টু রিডিউসিং ওয়েস্ট, interdependence of natural resources, the demands of development, consequence of agriculture। তাহলে কোনটা ভালো লাগে এখান থেকে? এক নাম্বারটা স্যার, এক নাম্বার। আমেরিকান ওয়াটার Sir, the ways of reducing waste. ওয়েস্ট মানে কি? Waste মানে স্যার অপচয় রিডিউস করার কি কি ওয়ে বলছে এখানে, কিভাবে অপচয় রোধ করবেন কি বলছে এখানে, এরকম দেখেন তো। হ্যাঁ মানে মনে হতে পারে একটা যে এটা মনে হচ্ছে আমার, এখন ওইটার সাথে আপনার লজিক্যাল যে বলছেন এটা আনসার, সে একটু দেখেন তো যে কি কারণে আপনার মনে হচ্ছে যে এইটা আনসার। সেই ওয়াটার রিডিউস ওয়েস্ট রিডিউস করার জন্য কি কি ওয়ে বলছে এখানে। পাচ্ছি না কিছু। ইকোনমিক So the demands of development. The demands of development. না মানে ঠিক আছে, আপনি যে কোনো একটা আপনার গেস হতে পারে, তো নিজের কাছে একটু প্রশ্ন করেন যে কোনটার কারণে এটা মনে হচ্ছে আমার। হ্যাঁ স্যার এটা স্বল্পিক ক্রিয়া বৃদ্ধির কারণে স্যার পানির যে চাহিদা ডেভেলপমেন্ট। আচ্ছা এখন আমেরিকান ওয়াটার উইথড্রল যারা বলছেন, আচ্ছা the role of research হইতে পারে স্যার। the role of রিসার্চ মানে কি, গবেষণা। গবেষণার কি রেজাল্ট পেলেন এখানে, গবেষণা নিয়ে কি বলছে এখানে? এখানে স্যার ওই যে বললো যে সর্বপ্রথম ইউএস এর কথা বললো, পরে আবার চায়নার কথা বললো, তারপরে আবার বললো ইথিওপিয়ার কথা। আচ্ছা এটা আপনার কাছে মনে হচ্ছে গবেষণা? জি স্যার এটা হইতে পারে। জি স্যার। স্যার ডেভেলপমেন্ট একটা ওই আছে, ওইটাও হতে পারে স্যার। ডেভেলপমেন্টের একটা হেডিং দেখলাম না স্যার, এখানে দেখা যায় যে মোর প্রসপারাস, এটা প্রসপারাস এজন্য ডেভেলপমেন্ট প্রসপারাস। হ্যাঁ সিটিজেন বিকাম মোর প্রসপারাস, এটার জন্য হতে পারে স্যার ডেভেলপমেন্টের ওইটা হতে পারে। দ্য ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট, ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট এটা মনে হচ্ছে। শিওর না স্যার, মনে হচ্ছে আর কি হতে পারে যে প্রসপারাস। স্যার 9 অথবা 1 বলছে রোল অফ রিসার্চ, আরেকজন বলছেন আরেকজন না কয়েকজনই বলছেন আমেরিকান ওয়াটার উইথড্রল। আচ্ছা প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোন অ্যানসারটা হবে না। এটা না বুঝতে পারলে আপনি যে কোনো অ্যানসারকেই আপনার নিজের করে নেবেন, বলবেন এটাই অ্যানসার। আনসার কোনটা কেন হবে না এই রিজনিংটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ লিস্ট অফ হেডিং এরকম থাকে বেশিরভাগ হেডলাইন দেখলেই মনে হবে যে হ্যাঁ এটাই কারেক্ট, কিন্তু কারেক্ট হবে একটা। এখন আসেন আমরা চেষ্টা করি একটা একটা করে, যেটা মানে যে কারণে হবে না ওই কারণগুলোকে আগে এক্সপ্লেন করি। 1 নম্বরে আমেরিকান ওয়াটার উইথড্রল, এটার প্রথম কারণ আপনাদেরকে বলে দিই, এটা একটা চোরা টেকনিক। মানে প্যারাগ্রাফ এর আনসার কখনো 1 নম্বর হয় না, ঠিক আছে? লিস্ট অফ হেডিং এটা মুখস্থ বিদ্যা, এটা যুক্তি টুক্তি নাই, আজ পর্যন্ত পাওয়া যায় নাই, ঠিক আছে? একের আনসার 1, পাগল না, ঠিক আছে? বুঝতে পারছেন? এত সস্তা না যে আপনি প্রথম প্যারাগ্রাফ পড়লেন আর আনসার এসে প্রথমটাই পেয়ে গেলেন, এরকমটা হয় না, এই জন্য 1 নাম্বারটা না। এখন
যদি অর্থর দিকে খেয়াল করে না বলতে চাই তাহলে চলেন দেখি কি বলছে। এখানে বলছে আমেরিকান ওয়াটার উইথড্রল। দেখেন তো এই পুরো প্যারাগ্রাফ জুড়েই কি আমেরিকানদের ওয়াটার উইথড্রল নিয়ে কথা বলছে নাকি আরো কিছু আছে? এই পুরো ইথিওপিয়া আছে, চায়না আছে। এখানে প্রথমে বলছে হচ্ছে যে পুরো বিশ্ব জুড়ে পার ক্যাপিটা ওয়াটার কনসাম্পশন বাড়ছে, তাই না? তারপরে হচ্ছে কেন বাড়ছে এটা একটা কারণ বলছে যে কান্ট্রি গুলো ডেভেলপ হচ্ছে, দেশগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছে, তারপরে হচ্ছে কি জানো যে সিটিজেনরা প্রসপারাস হচ্ছে। এই কারণে কি হচ্ছে পার ক্যাপিটা যে ওয়াটার ইউজ এটা বাড়ছে। তারপরে উদাহরণ দিতে গিয়ে বলছে, দেখেন এটা কিন্তু একটা উদাহরণ ছিল যে এই কথাটা যদি বুঝতে চাই আমরা তাহলে একটা উদাহরণ দেখি যে আমেরিকাতে এত এত পানি ইউজ হয় কারণ আমেরিকাটা উন্নত কান্ট্রি, উপরে বলে আসছে যে উন্নত কান্ট্রিগুলোর পার ক্যাপিটা ওয়াটার ইউজ বাড়ছে। উদাহরণ দিতে গিয়ে বলছে উন্নত কান্ট্রি যেমন আমেরিকা, তাহলে একটা উদাহরণ, একটা উদাহরণের বেসিসে কি একটা মানে প্যারাগ্রাফের হেডলাইন হয়ে যেতে পারে? উদাহরণের মধ্যে ছোট্ট একটা মানে একবার একটা দেশের নাম বলছে, এখানে তো চায়না আছে, ইথিওপিয়া আছে, আর অনেক কিছু আছে। সুতরাং এইটুক কথার বেসিসে এখানে আমেরিকা দেখছেন, ওখানে আমেরিকা দেখছেন, এখন আর আপনার বাংলাদেশে রাখাই যাইতেছে না। এই আবেগ কন্ট্রোল করতে হবে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে। এটা কিন্তু ওদের বড় একটা ট্র্যাপ। তারা জানে যে আপনার আমেরিকা মিলাই দিছে, এখন আর আপনার ঘরে রাখতে পারবে না। এই যে ওদের যে কমন ট্র্যাপ, ওয়ার্ডে চেহারা মিলাই দিবে আর আপনি ধোকা খাবেন, এই ট্র্যাপটা চিনে রাখেন আজকে। ওকে, ওয়ার্ড টু ওয়ার্ড মিলে গেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হবে না, এটা আপনাদের নোটে লিখে রাখতে পারেন। আইএলটিএস ওয়ার্ড টু ওয়ার্ড হুবহু আপনারা দেখছেন ট্রু ফলস নট গিভেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমরা গত যে দুইটা ক্লাস করেছি বেশিরভাগ কিন্তু অ্যান্সার সিনোনিমাস ছিল। কোশ্চেনে একটা পাইছেন, ওইটার সিনোনিম দিয়ে প্যাসেজে এসে পাইছেন, হুবহু ওয়ার্ড কিন্তু আনসারে পাইনি আমরা। সো ডু নট ফরগেট আইএলটিএস অথরিটি ইজ ব্রিটিশ। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনিও বাঙালি, তাদের চেয়ে কম না, ঠিক আছে? সো আবেগ কন্ট্রোল করেন। হ্যাঁ, তাহলে আমেরিকা আনসার হচ্ছে না, আপাতত বাংলাদেশি নিয়ে চিন্তা করি। আসেন এইখানে এই পার ক্যাপিটা প্রথম শব্দ দুইটা থেকে শুরু করে এই পর্যন্ত কি নিয়ে, যে সামারি চেনা, সামারি বুঝতে পারা। এখানে বলতে চাচ্ছে যেটা যে অনেক বছর ধরেই ব্যক্তি পর্যায়ের পানি ব্যবহার বেড়েই চলছে। কেন? কারণ দেশ উন্নত হচ্ছে, জনগণ উন্নত হচ্ছে, তাই পানির ব্যবহার বেড়েই চলেছে। উদাহরণ দিতে গিয়ে দেশগুলোর একটা তথ্য দিল আমাদেরকে মাঝখানে। তারপরে এই যে আবার যে পর্যন্ত পড়লাম, সন্দেহ দূর করার জন্য বাকিটা পড়ি, যদিও এতটুকুর মধ্যে আনসার এসে যায়। এখানে বলতেছে ইন দ্য 21st century the world's limited supply of renewable fresh water is having to meet demands for the both larger total population and increased per capita consumption. একবিংশ শতাব্দী 21st century মধ্যে ওয়ার্ল্ডের যে লিমিটেড সাপ্লাই অফ রিনিউয়েবল ফ্রেশ ওয়াটার, মানে আমরা যে পানিটা খাই মানে মিষ্টি পানি বলে এটাকে, হ্যাঁ, আর সমুদ্রে তো অনেক পানি আছে, অভাব কিসের? সমুদ্রের পানি আসলে লবণাক্ত পানি, ওটা খাওয়ার যোগ্য না। এই জন্য ফ্রেশ ওয়াটার বলতে আমরা যেটা খেতে পারি ভূগর্ভস্থ পানি, ওই লিমিটেশনটাকে বোঝাচ্ছে। এটা টোটাল যে পপুলেশন হবে, যেহেতু মানুষ জনসংখ্যাও বাড়ছে, তাহলে এটা নিয়ে একটা বড় লার্জার ডিমান্ড আছে। তাহলে পুরো প্যারাগ্রাফের মূল বক্তব্যটা যদি বলি সেটা হচ্ছে পুরো বিশ্ব উন্নতির দিকে যাচ্ছে, সেটা দেশ হোক, ব্যক্তি হোক, জনগণ হোক, সেহেতু পুরো দেশে পানির চাহিদা ডিমান্ড বেড়ে চলেছে। এই জন্য দ্য ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট হচ্ছে পুরো দেশে, এই ডেভেলপমেন্টের ডিমান্ড ফুলফিল করতে হচ্ছে পানি দিয়ে। এই জন্য অ্যান্সার হচ্ছে দ্য ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট। তাহলে দেখেন এখন পুরো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ডিমান্ডস কথাটা খুব মাইনর ভাবে একদম লাস্টের দিকে এসে বলছে, আর ডেভেলপমেন্ট কথাটাকে কিন্তু অনেকভাবে প্যারাফ্রেজ করছে। কখনো বলছে প্রসপারাস, কখনো বলছে ইন্ডাস্ট্রিয়ালাইজ, এই সবগুলো কিন্তু ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। তার মানে অ্যান্সার যে ওয়ার্ডটা হয় সেটা প্যারাফ্রেজ হয়ে আসে, হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড দিয়ে আপনাকে অ্যান্সার দিবে না। আপনারা অসন্তুষ্ট হয়েছেন ব্যাপক হারে, বুঝতে পারছি। মানে যারা যারা চিন্তা করতেছিলেন যে বিদেশ যাবেন, আপাতত এই কোশ্চেনের আনসার দেখে মনে করতেছেন যে আপনার বাংলাদেশ থাকাই ভালো, এরকম কেউ আছেন? না স্যার, লিফট টিপ না নিচে স্যার, কোশ্চেনগুলো টেকনিক্যাল। স্যার আছে জি স্যার, কি যাবেন না বিদেশ? মনে হচ্ছে যে বিদেশে যাওয়ার থেকে বাংলাদেশে থাকাই মেবি বেটার হবে। দিন যে ভোকাবুলারি করতে দিয়েছিলেন ওটার মধ্যে প্রসপারাস ওয়ার্ডটা ছিল। হ্যাঁ, প্রসপারাস ওয়ার্ডটা ছিল, জি।
তাহলে অ্যান্সার কি পেলাম 9। হ্যাঁ আচ্ছা, বাট সামনের দিকে যাই। হ্যাঁ, প্রথমটা যত কঠিন মনে হবে পরেরটা তার চেয়ে আরেকটু ইজি মনে হবে। হ্যাঁ, আমরা একটু খুব আশার বাণী না শুনে মাঝে মাঝে একটু মোটিভেশন নিয়ে আগাই, কারণ মোটিভেশন ছাড়া কিন্তু এত লং জার্নি কমপ্লিট করা পসিবল হবে না। তো দেখেন পরেরটা আশা করি ইজি লাগবে সবগুলো। এটা একটু আসলেই টাফ ছিল। একে তো প্রথম আপনারা লিস্ট অফ হেডিং এক্সপিরিয়েন্স করেন নাই, দ্বিতীয়ত হচ্ছে আমার মতেই এই আনসারটা, কোশ্চেনের আনসারটা বেশ ডিপ্লোম্যাটিক ছিল। চলেন পরেরটায় যাই। তাহলে এখন আমাদের কি কাজ? আমরা এবার আসেন আপনাদেরকে 3 নম্বরই এটা বলি যে আমরা এই যে যখন পড়ছিলাম লিস্ট অফ হেডিং, তখন আমরা কিন্তু প্যারাগ্রাফ এ তে কি পড়ে আসলাম ওইটা মাথায় রেখে লিস্ট থেকে হেডিং গুলো চুজ করছিলাম যে 1 নম্বর হবে কিনা, 2 নম্বর হবে কিনা। সেই ক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে দিয়ে 9 নম্বরে এসে আমরা পেলাম যে ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট। এখন এই ক্ষেত্রেই এখন আমাদের একটা টেকনিক হচ্ছে, যে আনসারটা একবার হয়ে যাবে, যে আনসারটা মানে হচ্ছে এই যে 9 নাম্বার 9, এটা আর কখনো অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার হতে পারবে না, মানে রিপিট হবে না। রেড মার্ক করে রাখি, যেটা রেড মার্ক করে রাখছি এটা হচ্ছে কাটা, এক্সামে এটা রিপিট আর হবে না। এটা একটা বিষয় লিস্ট অফ এর ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি করব? সেম আবার আগে প্যাসেজ পড়বো, তারপরে কোশ্চেনে আসবো। এই যে এই কথাটাই, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো। তো আবার এখন তাহলে আমাদের এখন কয় নাম্বার কোশ্চেন আনসার হলো? এই যে প্যারাগ্রাফ এ তে কোশ্চেন নাম্বার হচ্ছে 28, এই যে এটা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটার আনসার পেয়ে গেলাম। প্যারাগ্রাফ এ আনসার হচ্ছে 28, তাহলে 28 এর আনসার কত? 9। কোশ্চেন নাম্বার 28 এর আনসার হচ্ছে 9, পেয়ে গেলাম। এখন 29 পড়বো প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি পড়ে দেখবো লিস্ট থেকে কোনটা আনসার হয়। প্যারাগ্রাফ বি তে আসি। Agriculture consumes about 70% of world's fresh water. Agriculture মানে কৃষি। কৃষি ক্ষেত্রে কৃষি কি করে? কনজিউম করে। কনজিউম মানে হচ্ছে খরচ করে ফেলে। হ্যাঁ, ব্যবহার করে ফেলে, খরচ করে ফেলে কত? 70%। মানে আমাদের যে ব্যবহারযোগ্য পানি ফ্রেশ ওয়াটার, তার 70% যায় কৃষিতে। আচ্ছা, সো ইমপ্রুভমেন্টস ইন ইরিগেশন can make the greatest impact. At present, average efficiency in the use of irrigated water in agriculture may be as low as 50%. এখানে একটা দুঃখজনক কথা বলতেছে যে যেহেতু 70% পানি খরচ হয়ে যায় এগ্রিকালচারে, তাহলে এগ্রিকালচারে আমাদের বেশ দক্ষতার পরিচয় দিতে হবে যাতে পানি নষ্ট না হয়, তাই তো? সেক্ষেত্রে বলতেছে যে আমাদের যে ইরিগেশনের ক্ষেত্রে 50%ই আমাদের দক্ষতার অভাব আছে। কৃষিক্ষেত্রে আমাদের 50% দক্ষতা কম। Simple change could improve the rate substantially, though it is unrealistic to expect very high levels of water use efficiency in many developing countries. এটা বাংলাদেশের কথা বলছে। দেখেন বলতেছে যে ইরিগেশনে বা চাষবাসের ক্ষেত্রে 50%ই আমাদের দক্ষতার অভাব আছে। সিম্পল কিছু চেঞ্জ যদি আনতে পারি আমরা, এটা কুড ইমপ্রুভ দ্য রেট। এই যে রেটটা 50% রেটটা সাবস্ট্যান্সিয়ালি ক্রমাগতভাবে এটাকে ইমপ্রুভ করতে পারে। যদিও ইট ইজ আনরিয়ালিস্টিক, এটা খুবই অবাস্তব, টু এক্সপেক্ট ভেরি হাই লেভেলস অফ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ। এটা খুবই আনরিয়ালিস্টিক যে আমরা আচ্ছা কি বললো যে এটা আনরিয়ালিস্টিক ভেরি হাই লেভেলস অফ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ। অনুন্নত যে দেশগুলো, ডেভেলপিং বলা হয় হচ্ছে উন্নয়নশীল, মানে যে বাংলাদেশ এরকম, এইসব দেশে খুব বেশি পরিমাণে হাই লেভেলের দক্ষতা কৃষি ক্ষেত্রে, এটা আনরিয়ালিস্টিক। কেন? কারণ আমাদের সরঞ্জামাদি কম, ফেস্ট অ্যাজ দে আর উইথ আ ক্রনিক ল্যাক অফ ক্যাপিটাল, আমাদের খুব টাকা পয়সা নাই, and a largely untrained rural workforce, আমাদের যে কৃষক আছেন তারা কি না ট্রেন্ড না। এই সমস্ত কারণে খুব বেশি মানে এফিসিয়েন্সি আনা, দক্ষতা আনা সম্ভব না।
এখান তারপর আছেন আফটার এগ্রিকালচার দ্য ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড বিগার ইউজার অফ ওয়াটার এন্ড সেকেন্ড বিগার হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের প্রথম বিগার কে? বিগেস্ট হচ্ছে এগ্রিকালচার, সেকেন্ড বিগার কে? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। তাহলে এখানে কি নিয়ে কথা বলতেছে? আমরা তো অনেকখানি পড়ে ফেলছি, হ্যাঁ অর্ধেক হয়ে গেছে, যে এগ্রিকালচার কি পরিমাণে পানি খরচ হচ্ছে, তারপরে হচ্ছে দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিতে। চলেন এইটুক মাথায় নিয়ে আমরা এবার হেডিং এ যাই। এবার পড়ে দেখেন তো কোনটা ভাল লাগে আপনার কাছে। আমেরিকান ওয়াটার উইথড্রল মনে হয় বাদ। ইকোনমিক প্রাইসিং, what the future holds, ways of reducing waste, ways of reducing waste, ওয়েস্ট মানে কি? অনেকগুলো পদ্ধতি। কয়টা পদ্ধতির কথা বলছে ওয়েস্ট রিডিউস করার? ওয়েস্ট রিডিউস করার পদ্ধতি বলে নাই, বলছে ওয়েস্ট রিডিউস করা গেলে এটা ইমপ্রুভ হবে, কিন্তু কিভাবে রিডিউস করবেন এটা কিন্তু বলে নাই। বুঝতে পারছেন ঝামেলাটা কোথায়? এটা সম্ভবত এটার নিচেরটা হবে স্যার, ন্যাচারাল রিসোর্স ইন্টারডিপেন্ডেন্ট। স্যার 10 নম্বরটা হবে না? 10 নম্বরটা ওই যে 10 নম্বরের ধরাটা কেমনে খাইছে? হ্যাঁ স্যার, এগ্রিকালচার দিকে 10 নম্বরটা হবে না। স্যার দা হিস্ট্রি সেক্টরের বাংলাটা কি হতে পারে স্যার? কি বুঝি নাই। হিস্ট্রি না কি যেন 6 নম্বরটা এগ্রিকালচার যে বলছে। ওয়েট 10 নম্বর যে 6 নম্বরটা কি বাংলা কি হতে পারে? আচ্ছা বলতেছি। 10 নম্বর হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস ফর এগ্রিকালচার। এগ্রিকালচারের কনসিকুয়েন্স কি এটা বলছেন। আচ্ছা এগ্রিকালচারের কনসিকুয়েন্স বলতে আমরা ওখানে যেটা পেয়েছিলাম যে এগ্রিকালচারে এত পার্সেন্ট পানি খরচ হয়, এগ্রিকালচারের ফলে কি কি ঘটতেছে এটা কিন্তু বলে নাই। কনসিকুয়েন্স বলতে কি? যে এগ্রিকালচার করার কারণে তার পরবর্তীতে কি হয়, এটাকে বলে কনসিকুয়েন্স। ওইটা ছিল না। এগ্রিকালচার নিয়ে তথ্য ছিল, সেটা কি? এগ্রিকালচার কত পার্সেন্ট পানি নষ্ট করে বা পানি খরচ করে। দ্য রুল অফ রিসার্চ হবে এটা আনসার হচ্ছে 6। এটা দ্য থার্স্টি সেক্টর। থার্স্টি মানে হচ্ছে পিপাসার্থ। থার্স্টি মানে হচ্ছে যেটা যখন আপনার তৃষ্ণা লাগে তখন আপনি কি পরিমাণে পানি খান? অনেক বেশি। এটা তো অনেক কঠিন। আর সেক্টর মানে কি? ওই যে এগ্রিকালচার একটা সেক্টর, তারপর ইন্ডাস্ট্রি একটা সেক্টর। এই দুইটা সেক্টরই সবচেয়ে বেশি থার্স্টি না? 70% পানি খায় একজন। আর সেকেন্ড বিগার হচ্ছে ইন্ডাস্ট্রি। আর এই লিস্ট অফ হিলিং এইটা আমি একটু বল। প্যারাগ্রাফটা সহজ, কিন্তু এই যে লাইনটা বা সিকোয়েন্স এটা খুব কঠিন। মানে এই জিনিসটাকে বুঝতে পারা, মানে আন্ডারস্ট্যান্ডিং করা। আমার মনে হয় যে প্যারাগ্রাফটা আমার কাছে সহজ মনে হয়েছে। হ্যাঁ প্যাসেজ পড়ে বুঝতে পারছি আমরা, তাই তো? কিন্তু ওই প্যাসেজ ওই প্যারাগ্রাফটার হেডলাইন হিসাবে কাকে নিব? মাস্টারমাইন্ডটা এখানে। হ্যাঁ থার্স্টি সেক্টর। এখন কি ক্লিয়ার যে থার্স্টি সেক্টর কিভাবে আনসার হচ্ছে? এটা কি এখন বুঝতে পারছেন? জি স্যার। থার্স্টি মানে ক্ষুধার্ত, পিপাসার্ত। এখন পিপাসা লাগলে কি করে? অনেক পানি খেয়ে ফেলে। তো সবচেয়ে বেশি পানি খাচ্ছে কে? এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি। এগ্রিকালচার। আর বাকি যেটাই আপনি বলবেন দেখবেন ওইটা কোনো না কোনো কারণে হবে না। যেমন 1 নম্বরে বলছিলেন যে ওয়েস অফ রিডিউসিং ওয়েস্ট, এটা একজন বলছেন। তো ওয়েস্ট রিডিউস করার কোনো পদ্ধতি কিন্তু বলে দেয় না যে এটা করলে তুমি ওয়েস্ট রিডিউস করতে পারবে, এমন কোনো পদ্ধতি বলে নাই। ঠিক আছে। তারপরে কনসিকুয়েন্স অফ এগ্রিকালচার। এগ্রিকালচার নিয়ে অনেক কিছু বলছে, কিন্তু এগ্রিকালচার করার কারণে কি কি হচ্ছে এমন তো কিছু বলে নাই। বলছে যে এগ্রিকালচারে কিভাবে পানি খরচ হচ্ছে এটা বলছে। এটা তো কনসিকুয়েন্স না। চলেন স্যার দ্য রুল অফ রিসার্চ কেন হয় না একটু যদি এক্সপ্লেন করতেন। কোনটা? দ্য রুল অফ রিসার্চের কি? রিসার্চের তো কোনো কথাই নাই এখানে। আর এখানে রিসার্চ না থাকলে তো 70% 50% যে আসলো, অবশ্যই তারা এটা রিসার্চ না করে তো বের করলো না। মানে আমার আইডিয়াতে আমি জানতে চাচ্ছি এটা রোল কি? রোল মানে কি? একটা ভূমিকা রাখা। ভূমিকা কি এখানে? রিসার্চের কোনো ভূমিকা দেখাইছে যে রিসার্চ করার কারণে পানি ব্যবহারের এখন আগের থেকে বেশি ইমপ্রুভমেন্ট আসছে বা পানি ব্যবহারের সচেতনতা বাড়ছে? কোনো রোল পেয়েছেন নাকি? এমন তো কিছু নাই। মানে একটা ওয়ার্ড দেখে আপনি পুরোটা মানে হেডলাইন সিলেক্ট করবেন না। যেমন আপনি রিসার্চ ধরে নিলাম যে আপনার তর্কের সাথে রিসার্চের কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ গুলো তো রিসার্চ না করে দেয়নি, ঠিক আছে। রোল কি পাইলাম?
ঠিক আছে না? সো একটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে আনসার করবেন না, ওভারঅল দেখতে হবে না, ওভারঅল দেখে ওভারঅল দেখতে হবে। জি জি বিশেষ করে হেডিং এর প্রত্যেকটা ওয়ার্ড যে প্যাসেজের আনসার, যে প্যারাগ্রাফের আনসার বানাবেন সেই প্যারাগ্রাফে প্রেজেন্ট থাকতে হবে। একটা ওয়ার্ড পাবো আর একটা ওয়ার্ড বুঝতেছি না বা একটা ওয়ার্ডের কিছু নাই, তাহলে আনসার হবে না। ওকে কারণ একটা ওয়ার্ড দিয়ে ট্র্যাপ দিবেই আপনাকে। যেমন 10 নম্বর, এখানে তো এগ্রিকালচার কথাটা আছেই, তো 10 নম্বর তো হতে পারে, কিন্তু ঝামেলা করছে কি কনসিকুয়েন্স নাই। ঠিক আছে, আচ্ছা চলেন আরো যাই সামনে। সি নাম্বার, in rich countries water consumption has gradually been slowed down by price increases and the use of modern technology and recycling. কি বলছে এখানে? রিচ কান্ট্রি, বড় লোকগুলা, তারা ওয়াটার কনসাম্পশনটা গ্রাজুয়ালি বিন স্লো ডাউন করে ফেলেছে, মানে পানির ব্যবহার কমিয়ে ফেলেছে। কিভাবে? বাই প্রাইস ইনক্রিজেস। পানির উপরে তারা, যেমন ঢাকাতে তাই না, পানির জন্য টাকা লাগে অনেক, 500-1000 টাকা করে নেয় বাড়িয়ালরা। এই যে পানির উপরে কি বসাচ্ছে, প্রাইসিং করতেছে, প্রাইস ইনক্রিজ করে। যখন আপনি খরচের উপরে প্রাইস, মানে আপনাকে প্রাইস পে করতে হচ্ছে, ইনক্রিজ করে দিচ্ছে, তখন আপনি ব্যবহার লিমিটেড করবেন, এটাই বাস্তব। এটা করছে তারা। এবং ইউজ অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড রিসাইক্লিং, তাহলে মডার্ন টেকনোলজি ব্যবহারও তাদের পানির ব্যবহার কমাচ্ছে, এবং রিসাইক্লিং এর মাধ্যমে, এটা খুবই হেলদি একটা প্রসেস, পানিকে রিউজ করা, ব্যবহৃত পানিকে আবার ইউজ করা, যেটাকে রিসাইকেল করা বলে। এই পদ্ধতিতে তারা কি করছে, রিচ কান্ট্রি গুলা তাদের ব্যবহারকে সীমিত করছে। ইন দ্য ইউএসএ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হ্যাজ রাইজেন 4-fold সিন্স। আচ্ছা, এখন আপনাদেরকে একটু আশা দেই, আমার মনে হচ্ছে এতটুক থেকে আমরা অ্যান্সার পাবো, এই যে প্রথম লাইন যে পড়লাম। কারণ অনেক ক্ষেত্রে প্যারাগ্রাফের শুরুর বাক্যের মধ্যেই টপিক সেন্টেন্সটা থাকে। আমরা এখানে যতটুকু পড়লাম, দেখি তো এইটুক থেকে কোন আনসার নিতে পারি কিনা। চলেন, ওই যে নাম্বার 2 ইকোনমিক প্রাইসিং। জানতাম এই ধরাটা আপনারা খাবেন, কারণ ওখানে মানে প্রাইস সাকসেসফুল মেজার্স টেকেন বাই সাম, ওইজন্য আপনাদের নিয়ে আসছিলাম এখানে। কিন্তু ওখানে তো আরো কথা বলছে, টেকনোলজির কথা বলছে, তাহলে একটা দিয়ে কেন আনসার দিবেন? শুধু কি ইকোনমিক প্রাইসিং? 4 নম্বরটা স্যার, স্যার ওয়াই টু রিডাক্স ওয়াটার স্যার, আরেকটু পড়ি চলেন। ওয়াই টু রিডাক্স, হ্যাঁ স্যার ওয়াই টু রিডাক্স ওয়াটার যেটা স্যার 4 নাম্বার reduce. আচ্ছা, in the USA industrial production has risen tenfold since 1950. Japan and Germany have similarly improved their use of water in manufacturing process. তারপরে Japanese industry, for example, now recycles more than 75% of processed water. এইগুলো বলতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা আমেরিকার তথ্য পাচ্ছি, কিছু জাপান পাচ্ছি, মানে এক কথায় তারা তো সব রিচ কান্ট্রি। অর্ধেক পড়া হয়ে গেল আমাদের। ওকে, তো রিডিউসিং ওয়েস্ট হবে মনে হয়। হ্যাঁ বলেন স্যার। যেহেতু পানির অপচয়ের জন্য মূল্য ধরে দিল, সেটাতে তো ওয়েস অফ রিডিউসিং ওয়েস্ট নম্বরে তো হওয়ার কথা স্যার। এটাই হবে, এটাই হবে। তারা একটা কমন মিস্টেক করতেছেন, ওয়েস্ট আর ব্যবহার কমানো দুইটা এক না। স্যার এখানে হবে 2 নম্বরটা মানে ইকোনমিক প্রাইসিং। আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, ওয়েস্ট আর লিমিটেড ইউজ এক না। একটা কথা হচ্ছে, ধরেন আমি 2 বালতি পানি দিয়ে গোসল করি, হ্যাঁ, এটাকে আপনি ওয়েস্ট বলতে পারবেন না। ধরেন আমার 1 মগ পানি দিলে তো আমার মাথা ভিজে গেল, আমি সেখানে 2 মগ দিচ্ছি, কারণ আমার একটু বেশি ফ্রেশনেস দরকার। ওয়েস্ট এটা না। যদি 2 মগ পানির 1 মগ আমি মাথায় ঢালি আর 1 মগ আমি ফেলে দিই, ওটা হচ্ছে ওয়েস্ট। যদি 2 মগ পানি 1 মগ, পার্থক্য বুঝতে পারছেন? আপনারা যে ওয়েস্ট রিডিউসের ব্যাপারটা বেশি হাইলাইট করতেছেন, এটা সরাসরি ওয়েস্টের কিছু সিনোনিম লাগবে করতেছেন, এটা সরাসরি ওয়েস্টের কিছু সিনোনিম লাগবে। ঠিক আছে, এজন্য ওয়েস্টটা আমরা আপাতত একটু দূরে রাখি। ওয়েস্ট কাকে বলে আমরা কোনো একটা অ্যান্সারে গিয়ে সেটার সিনোনিম পাবো, তখন ক্লিয়ার করব। আপাতত এটার অ্যান্সার হচ্ছে 4।
সাকসেসফুল মেজার্স তারা কিছু সাকসেসফুল নিয়েছে। মেজার্স বলতে কি উদ্যোগ, উদ্যোগগুলো কি ছিল তাদের? ওই যে প্রাইস ইনক্রিজ করা, টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার রিসাইকেল, তারপরে জাপানিজদের কিছু আপনার কিছু ওয়েস, ওই কিছু মেজার্স, এগুলো সাকসেসফুল কেন? কারণ এই রিচ কান্ট্রিগুলো, ওই সাম মানে হচ্ছে ওই কান্ট্রিগুলা, তারা কিছু মেজার নিয়েছে যেগুলো তাদের পানির ব্যবহারকে কমিয়ে ফেলেছে, এটা হচ্ছে তাদের সাকসেস। ওকে, আর ওয়েস্টের দিকে আপনাদের বারবার নজর যাচ্ছে যে আমি একটু পরে অন্য একটা অ্যান্সার যখন ওয়েস্ট মিলিয়ে দেবো তখন বুঝতে পারবেন যে ওয়েস্ট কাকে বলে, ওখান থেকে ওরা এটা ক্লিয়ার করে দিবে। সেটা হচ্ছে 4 নাম্বার আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা আমরা সঠিক বলতে পারি নাই, আমরা জন্য দুঃখিত না। বলছিলাম তো 4 নম্বর স্যার, 4 নম্বর বলছিলেন কেউ? তবে স্যার বলছিলাম স্যার, মনে হয় এটা এক্সট্রিম লেভেলের প্যারাগ্রাফ একটা, মানে বিগিনারদের জন্য না। হ্যাঁ, ওই যে কোন ক্লাসে যেন একজন, মানে সেকেন্ড ক্লাসে একজন বলছিলেন না যে লিস্ট অফ হেডিং পড়ান, তো আমি ওইদিন চাচ্ছিলাম না পড়াই, এই জন্য। হ্যাঁ, একটু আপনারা অ্যাডভান্স হন তারপরে, এই জন্য আজকে আসলাম। একটা ক্লাস পরে হলো, গত ক্লাসটার পরে হলো একটু আমাদের মনে হচ্ছে যে কই গেল। ও, আমরা তো এখন যাব হলো প্যারাগ্রাফ সি ডি এ না, সি নাম্বার পড়লাম, আর ডি দেখেন এই যে এখান থেকে শুরু, গ্যাপ করে দেই আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে বেশ বড় একটা প্যারাগ্রাফ, বড় প্যারাগ্রাফ দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ বড় প্যারাগ্রাফে সাধারণত অল্প একটু পড়লে অ্যান্সার পাওয়া যায়। আমরা দেখি চেষ্টা করি। মেনি এক্সপার্টস বিলিভ দ্যাট দ্য বেস্ট ওয়ে টু কাউন্টার দিস ট্রেন্ড ইজ টু ইম্পোজ ওয়াটার চার্জেস বেসড অন দ্য রিয়েল কস্ট অফ সাপ্লাইস। এক্সপার্টদের একটা অভিমত, এক্সপার্টরা মনে করেন, বিশ্বাস করেন, বেস্ট ওয়ে টু কাউন্টার দিস ট্রেন্ড, কাউন্টার মানে হচ্ছে আসলে মোকাবেলা করা এখানে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ট্রেন্ড হয়ে গেছে, পানি যে বেশি ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রির কারণে, আমাদের প্রসপারিটির কারণে, এইটাকে কাউন্টার দেওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইম্পোজ ওয়াটার চার্জেস, পানির উপরে চার্জ ধার্য করা। ইম্পোজ মানে কি? ওটা ধার্য করে দেওয়া। বেসড অন দ্য রিয়েল কস্ট অফ সাপ্লাইস, যে পরিমাণে সাপ্লাই কস্ট আসবে ওই সাপ্লাই কস্টের উপরে বেস করে একটা চার্জ ধরে দেওয়া হবে, যে এত পরিমাণ পানি খরচ করার কারণে আপনাকে এতটা চার্জ পে করতে হবে। ওকে, তো স্যার অ্যানসার তো পেয়ে গেছি ভাইয়া, অ্যানসার পেয়ে যাওয়ার কথা, চলেন যাই, সেটাই বললাম, বড় প্যারাগ্রাফ ভালো হয়। প্রাইসিং স্যার, ইকোনমিক প্রাইস, রাইট, এই যে আপনারা শিখতে হয়ে গেছেন, এখন আমার খুব আনন্দ লাগতেছে, আমি এর পড়াবো না দিলে। এটা মনে হয় সবাই বুঝতে পারছেন, রাইট? জি, এই তো, এরকম যখন পারবেন খুব ভালো লাগবে, আর যখন পারবেন না খুব খারাপ লাগবে, তখন হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এরকম যখন, আবার যখন পারবেন না মনে করবেন পারছেন, তখন আরো বেশি খারাপ লাগবে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমরা খুব দ্রুত আনসার পেয়ে গেলাম একটা বাক্য পড়েই, কারণ অনেক প্যারাগ্রাফের প্রথম বাক্যেই আনসার থাকে, মানে টপিক সেন্টেন্স থাকে। চলেন সামনে যাই। সি, in rich countries water consumption has gradually been slowed down by price increases. E number. One way to cut back the water consumption is simply to prevent leaks. One way মানে কি? একটা cut back way of reducing waste স্যার। আচ্ছা, দেখেন ওয়ে তো তখন কইছে, এই যে ওয়েস্টের কথা বলতেছেন না, এই যে এই লিক থেকে ওয়েস্ট হয়, বুঝতে পারছেন? যেটা পানি পড়ে যাচ্ছে ওইটা ওয়েস্ট। তাহলে এখানে ওয়ান ওয়ে বলছে, তো আমাদের তো কোশ্চেনে ছিল মেবি তার মানে ওয়েস্ট বলতে একাধিক ওয়ে না, এখানে কয়টা ওয়ে বলছে? এখানে একটা ওয়ান ওয়ে, তার মানে আরো ওয়ে লাগবে, না হলে ওয়েস বলতে পারবেন না আপনি। কোশ্চেনে কিন্তু ওয়েস আছে। এবার দেখেন আরো ওয়ে খুঁজে পান কিনা। ওই যে ওয়ে মিলে গেলেই আনসার দেওয়া যাবে না। cut back on water consumption, way of reduce waste of water.
আচ্ছা, এই দেখেন আপনাদেরকে কয়েকটা জায়গা হাইলাইট করে দেখাই। ওয়ান ওয়ে পাইলেন, ইন অ্যাডিশন, দ্য মডার্ন অ্যাপ্রোচ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়ে। ইন অ্যাডিশন মানে কি? পাশাপাশি। এই যে আগে একটা বলছে, এই পরে আর একটা। এই অ্যাপ্রোচ মানে হচ্ছে কিন্তু ওয়ে, পদ্ধতি, মডার্ন পদ্ধতি একটা। ইন অ্যাডিশন মানে আরো, ওয়ান ওয়ে হচ্ছে একটা। সবগুলো মিলে হচ্ছে ওয়েস। এই সবগুলোই হচ্ছে পানির, এই যে লিক, তারপরে এই যে দেখেন ড্রিপিং ট্যাপস, এটা হচ্ছে একটা প্রবলেম। লিক হচ্ছে আপনার পাইপের যে ছিদ্র, হ্যাঁ, আর ড্রিপিং ট্যাপ হচ্ছে আমাদের টেপের যে লুজ কানেকশন থাকে, হ্যাঁ, মানে টেপ থেকে যেটা পড়ে, ফোটা ফোটা পড়ে, এইটা। এন্ড ব্রোকেন ইনস্টলাইজেশন, পাইপের জোড়া থেকে যেগুলো, এইগুলো হচ্ছে আপনার ওয়েস্ট। আর এইটা, এই যে ওয়ান ওয়ে, ইন এডিশন, মডার্ন অ্যাপ্রোচ, এগুলো হচ্ছে ওয়েস, যেটা কোশ্চেনে প্লুরাল ছিল। 7 নাম্বার, ওয়েস অফ রিডিউসিং ওয়েস্ট। ওকে, তারপরেরটা কোন প্যারাগ্রাফে যাব আমরা এখন? এফ, another way of conserving water resources. another way বলতে এটা আরেকটা পদ্ধতি, কিন্তু এটা ওয়েস্ট রিডিউসের না, এটা হচ্ছে কনজার্ভিং ওয়াটার রিসোর্স। রিসোর্স মানে কি, কেউ বলতে পারবেন রিসোর্সের বাংলা? সম্পদ। সম্পদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসোর্স মানে সম্পদ। আসলে ওয়াটার রিসোর্সেস মানে হচ্ছে পানি সম্পদ। এটাকে কনজার্ভ করা মানে রক্ষা করা। involves better management of the environment। তাহলে বেটার ম্যানেজমেন্ট অফ এনভায়রনমেন্ট, যদি আপনি প্রকৃতির ভালো ম্যানেজমেন্ট করতে পারেন, মানে আমরা তো পানি পাই প্রাকৃতিক উৎস থেকে, তো পানির যে প্রাকৃতিক উৎসগুলো আছে এগুলোর যদি আমরা ভালো ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে এটা ওয়াটার যে রিসোর্স, পানি সম্পদকে রক্ষা করবে। তারপর বলছে ইন্টারফারেন্স with the ecosystem can have a severe effect on both local rainfall pattern and water runoff. আচ্ছা, ইকোসিস্টেমের মধ্যে যে ইন্টারফারেন্স যদি হয়, ইন্টারফারেন্স তো বুঝি আমরা, তাই না, যে মানে বাধা প্রাপ্ত হওয়া, এটা যদি ইকোসিস্টেমের মধ্যে, মানে আমাদের যে ইকোলজি আছে, বাস্তু সংস্থান বলে বাংলায়, ক্যান হ্যাভ আ সিভিয়ার ইফেক্ট, একটা ব্যাপক ইফেক্ট পড়ে কিসের উপরে? লোকাল রেইনফলে প্যাটার্ন, লোকাল যে রেইনফল প্যাটার্ন, এটার উপরে, যে এখনই যেমন দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি ঠিক মতো হয়, আবার হয় না, সময় মতো হয় না, অসময় হয়, এই যে রেইনফল প্যাটার্নের মধ্যে চেঞ্জ আসছে, এবং ওয়াটার রান অফ, এবং পানির যে প্রবাহ, এটাতে। তাহলে এখানে কি নিয়ে কথা বলতেছে? পানির উৎস, পানির ব্যবহার ঠিক না, পানির যে ন্যাচারাল রিসোর্সটা, যেখান থেকে আমরা পানি পাচ্ছি, সেটাকে সেফ রাখা, যাতে করে ইকোসিস্টেম নষ্ট না হয়, কিভাবে সেভ করতে পারি আমরা এটাকে, এটা নিয়ে কথা বলছি। এখন এইটুক দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি, মোটামুটি হাফের কাছাকাছি হয়ে গেছে। দেখেন তো কোনটা মনে হয় কিনা। ভাইয়া ন্যাচারাল রিসোর্স তো একটা আছে, রিসোর্সের কথা বলছো, তখন ডেভেলপমেন্টস অফ ন্যাচারাল রিসোর্স, ইন্টারডিপেন্ডেন্স। স্যার 8 নাম্বারটা ন্যাচারাল রিসোর্স। আচ্ছা, এখন আপনাদের জন্য সহজ হবে কেন? কারণ অনেকগুলো আনসারই কিন্তু এখন রেড হয়ে গেছে, মানে এইগুলো থেকে আনসার হবে না। এখন দেখেন, আমেরিকা নিয়ে কোনো কথা নাই, ফিউচারে কি হবে এটা নিয়ে কোনো কথা নাই, রিসার্চ নিয়ে কথা নাই, তো আপনি বুঝতেই পারতেছেন যে এখানে বাকি থাকলো কি 8 আর 10, 10ও তো হচ্ছে না। ন্যাশনাল রিসার্চ নিয়ে কিন্তু কথা বলছে। আর ইন্টারডিপেন্ডেন্সটা কি? ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে ওই যে সিনোনিম, দেখেন ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ব্যাখ্যাটা যদি কেউ জানেন বুঝতে পারবেন, ইন্টারডিপেন্ডেন্স আর ইকোসিস্টেম একই জিনিস। ইকোসিস্টেম মানে হচ্ছে যে আমরা প্রকৃতির উপর নির্ভর করি, প্রকৃতি আমাদের উপর নির্ভর করে, এই যে একজন আরেকজনের উপরে ডিপেন্ড করা, এটা হচ্ছে, এটাকে বলা ইন্টারডিপেন্ডেন্স। এটা বাস্তুবিদ্যা আর কি, নাকি বাস্তু সংস্থা, এইটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। আর প্যারাগ্রাফে যেটা বলছে সেটা হচ্ছে ইকোসিস্টেম। এই যে ইকোসিস্টেম, ইন্টারফারেন্স উইথ দ্য ইকোসিস্টেম ক্যান হ্যাভ, ইকোসিস্টেম আর ওখানে ইন্টারডিপেন্ডেন্স একই জিনিস।
আর এখানে বলছে ওয়াটার রিসোর্সেস, ওখানে বলছে ন্যাচারাল রিসোর্সেস। আর ন্যাচারালের সিনোনিম হচ্ছে এখানে এনভায়রনমেন্ট। ওকে ওকে, দ্য লাস্ট ওয়ান, এটা আপনারা নিতেই পারবেন আই হোপ। Global warming is bound to affect rainfall patterns, though there is considerable disagreement about its precise effect. It is likely that as sea level rise, countries in low-lying coastal areas will be hit by water penetration of groundwater. আচ্ছা, কি বলছে? গ্লোবাল ওয়ার্মিংটা বাউন্ড টু এফেক্ট রেইনফল প্যাটার্ন। যেহেতু বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সুতরাং কি হচ্ছে, এটার কারণে রেইনফল প্যাটার্ন, বৃষ্টির যে একটা প্যাটার্ন, এটা এফেক্ট হচ্ছে। এটা প্রথম কথা। তো দেয়ার ইজ কনসিডারেবল ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট ইটস প্রিসাইজ ইফেক্টস, যদিও এটার যে নির্ধারিত কোনো ইফেক্ট কি হতে পারে এটা নিয়ে অনেক ডিসএগ্রিমেন্ট আছে। কেউ একরকম বলে, অন্য কেউ অন্যরকম বলে, এরকম একটা বিষয়। বাট ইট ইজ লাইকলি দ্যাট, এটার খুবই সম্ভাবনা আছে যে অ্যাজ সি লেভেলস রাইজ, সমুদ্র যে লেভেলটা, হ্যাঁ, পানির উচ্চতা, এটা যেহেতু বেড়ে গিয়েছে, কান্ট্রিজ ইন লো লাইং কোস্টাল এরিয়াস, যে কান্ট্রিগুলো একদম উপকূলের নিম্ন এলাকাতে, উইল বি হিট আক্রান্ত হবে বাই সি ওয়াটার পেনিট্রেশন, সমুদ্রের পানির অনুপ্রবেশ। পেনিট্রেশন মানে হচ্ছে ঢুকে পড়া। তো নিচু দেশগুলো সমুদ্রের পানি বেড়ে যাওয়াতে কি হবে, তলিয়ে যাবে অফ গ্রাউন্ড ওয়াটার। আদার কান্ট্রিজ উইল এক্সপেরিয়েন্স, আবার মার্ক করলাম উইল, এখানে উইল বি হিট, এখানে উইল এক্সপেরিয়েন্স, দুইটা মিলিয়ে কিন্তু ফিউচার, তাই না? ভবিষ্যতে কি হতে পারে এটা একটা ধারণা। সো অ্যানসার হচ্ছে নাম্বার 3, হোয়াট দ্য ফিউচার হোল্ডস, ফিউচারে কি হতে পারে। আর এখন যে চারটা মিউট করা সবাই, যে চারটা এক্সট্রা আছে, এই চারটা হলো আপনাদের কনফিউজ করার জন্য দিয়ে রাখছি। ওকে, আই থিঙ্ক টাফ বাট পসিবল, তাই না? এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ, এটা হোমওয়ার্ক করবেন। দ্য ডিসেলিনেটর কেমব্রিজ 15 পাবেন এটা, হ্যাঁ, প্রোডিউসিং ক্লিন ওয়াটার কেমব্রিজ 15 থেকে, ডিসেলিনেটর কেমব্রিজ 15, এটা প্যাসেজ, এই যে আগে হচ্ছে লিস্ট অফ হেডিংটা আছে, তারপরে প্যাসেজ। অন্যান্য বই থেকে তো করবেন, বাট ফর্মালিটি কেমব্রিজ থেকে একটা আমি মানে ইয়া থেকে একটা দিলাম, এটা সলভ করবেন, ঠিক আছে? 15 কেমব্রিজ, হ্যাঁ, এটা কেমব্রিজ 15 এর। এটা কি 15 থেকে দিলেন? হ্যাঁ, এটা কেমব্রিজ 15 এর। কত টেস্ট নাম্বার কত? 15 একটু খুঁজে দেখেন, হ্যাঁ, আমার ঠিক মুখস্থ নাই তো। 15 আছে, 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠা, আচ্ছা, হ্যাঁ, উল্টালেই পাবেন, হেডলাইন তো দেখাই যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন মানে কি পরিমাণে বাসায় পড়তে হবে বুঝতে পারছেন, তাই না? মানে একটা দুইটা সলভ করলেই কিন্তু আপনার স্কিল হয়ে যাবে না। বুঝতে হলে ডিপ থট দিতে হবে, ভুল হবে, আবার কেন ভুল হলো এটা রিজন বের করতে হবে। এভাবে আস্তে আস্তে আপনার সেন্স গ্রো করবে। 3টা কোশ্চেন টাইপ হয়ে গেল আমাদের। হোপ ইউ এনজয় ইট আ বিট। কিছু কোশ্চেন টাইপ আছে এরকম একটু কঠিন, সব কোশ্চেন টাইপ কিন্তু এত কঠিন না, বাট মিক্স আসবে এক্সামে, কঠিন আসবে কিছু, ইজি আসবে কিছু। মুর্শিদ আলম ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। অ্যাকচুয়ালি এখানে অনেক জায়গা দেখছি, যেমন আমি এই ক্যামব্রিজ 19 এখানে দেখছি রিডিং এ মানে পেসেজ 1 টেস্ট 3, যেমন এখানে শুধুমাত্র আছে হচ্ছে ওই ট্রু ফলস নট গিভেন এবং যেটা আপনি ফিল ইন দ্য গ্যাপ গত ক্লাস করিয়েছিলেন, এই দুইটাই, মানে এটা দেখি নাই আমার এখানে বেশি। এটা একটু যদি বলতেন মানে প্রসেসিং বুঝিনি, কথাটা কেটে আসছে লাস্টে। একটু এটা বিভিন্ন জায়গায় নাই দেখলাম, মানে লিস্ট অফ ফিডিং এটা। হ্যাঁ, এটা বলছিলাম যে আসলে এটা সব সময় আসে এরকম না, অনেক টেস্টই পাবেন না স্যার। অনেক সময় কি এরকমও আসে, অনেক রিডিং ইয়াতে দেখা গেল যে মানে শুধু ট্রু ফলস নট গিভেন এবং এই আসছে, মানে এর আগে যেটা করিয়েছিলেন আপনি ওই ফিলিং থেকে, মানে এই দুইটা শুনেন আমি বলি। সাধারণত প্যাসেজ 1 গুলোতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর ট্রু ফলস নট গিভেন দিয়ে 13 কোশ্চেন পাবেন আপনারা।
ঠিক আছে? 13টা কোশ্চেন পাবেন এই দুইটা আইটেম থেকে। এই জন্য এই দুইটা আমি আগে করাইলাম যে মোস্ট কমন, এই দুইটা পারলে আপনার মানে রিডিং এর 3 ভাগের 1 ভাগ পরীক্ষা দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এরপর থেকে যেগুলো করাচ্ছি বাকিগুলো ঘুরে ফিরে আসবে প্যাসেজ 2, 3 তে। কখনো লিস্ট অফ হেডিং আসবে, কখনো এমসিকিউ আসবে, কখনো উইথ ক্লু আসবে, মিক্স আপ আসে। বাট প্রথম যে দুইটা করলাম আমরা ওই দুইটা আসবেই প্রতি এক্সামে ইনশাআল্লাহ। বাকিগুলোর রেশিওটা ফ্লাকচুয়েট করে। এই যে মাহমুদ রহমান ভাই আপনি আসলে আমার কথা ইকো হয়, মিউট করে রাখেন ভাই। জি, সুজন বিশ্বাস ভাই কিছু বলছেন? স্যার এইখানে লিস্ট অফ হিডিং এ কি হচ্ছে প্যারাফ্রেজ যেগুলো আছে এগুলো কি আনসারটা বেশি হয়? প্যারাফ্রেজ যেগুলো আছে তাই তো দেখতে পাচ্ছি আমরা, তাই না? যে প্যারাফ্রেজ করেই আনসার গুলো, শুধু লিস্ট অফ হেডিং না, আইএলটিএস এর মূলত আইএলটিএস এর সবকিছুতেই প্যারাফ্রেজটা বেশি হয়। মানে আপনার ওয়ার্ড সেন্স ভালো না থাকলে ধরা খাবেন। ওকে স্যার, যে প্যারাফ্রেজ যেগুলো হবে যদি প্যারাফ্রেজটার উপর লিখ দেয় হয়তো একটু ভালো কিছু করা যাবে, এটাই তো? হ্যাঁ স্যার আমরা যে কি এগুলা রিডিং প্যাসেজ গুলো পড়তে স্যার এগুলা কি কোনো পরীক্ষার মধ্যে কি কমন আসে না স্যার আলাদাভাবে আসে স্যার? ওইটা কখনো চিন্তাও করেন না, স্বপ্নও দেখেন না, আজ পর্যন্ত কোনোদিন রিপিট হয় নাই। কমন পড়ার এক্সাম আইএলটিএস না ভাই, আপনার ইংলিশ দক্ষতা বাড়াইতে হবে, নতুন প্যাসেজ দিবে, দক্ষতা দিয়ে সলভ করতে হবে, কমন দিয়ে সলভ করা যাবে না। ঠিক আছে? আইএলটিএস এ কখনো রিপিট হয় না প্যাসেজ। মাসুম ভাই কিছু একটা বলবেন মনে হয়। স্যার হাত ডাউন দিয়ে দিছে, কারণ আমার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাই করছে ওই ভাই, এজন্য আমি আর কোশ্চেন করলাম না। কমন পার্টিসিপেট। আচ্ছা ওকে। যা, আপনার পুরো নাম কি? যা ডাকা যায় না তো, যা কি? জি স্যার, এটা হচ্ছে জান্নাতুল। আচ্ছা, তো জান্নাতুল যা তো হচ্ছে আপনার আত্মীয় স্বজন হয়ে যায় আর কি, যা। আচ্ছা স্যার, আমার কোশ্চেন হলো যে এখন তো আমরা রিডিং করছি, এটা বাসায় বসে কেমন সময় এই রিডিং এ স্পেন্ড করাটা ভালো হবে? টাইম এক্সাক্ট করে বলা তো কঠিন, আপনার সলভ এক একজনের এক এক সময় লাগে। হ্যাঁ, এটা কম বেশি at least 2 hours। হ্যাঁ বলতে পারেন 2 আওয়ার্স একটা ভালো গুড অ্যামাউন্ট অফ টাইম, এটা বাজেট করতে পারেন আপনি। 2 আওয়ার্স ঠিক আছে। তারপর কম বেশি হবে যখন আপনি একটু স্কিলড হবেন, আপনার অল্প সময় বেশি সলভ হয়ে যাবে। যখন এখনো আমরা খুব বেশি স্কিলড না, তাহলে একটু বেশি সময় লাগবে এখন। আচ্ছা স্যার, আর আমি আরেকটা বাইরে কোশ্চেন স্যার, আউট অফ লেকচার, সেটা হলো যে লিসেনিং নাকি ইজিয়েস্ট পার্ট, এটা সবাই ভালো স্কোর তুলে, কিন্তু আমার লিসেনিংটার বেশি ইমপ্রুভ হয় না। আমি লিসেনিং এটা সেটা শুনি, সলভ করি, তাও কেমন যেন বাড়ে না। একই কথা বলবো, আমি যেটা করাইনি ওইটা নিয়ে আমাকে কিছু শেয়ার না করলে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার বলবো যে যেটা করাইনি ওটা একা একা করতে গিয়ে বিপদে পড়বেন না, হতাশ হবেন না। হ্যাঁ, এখন আমি রিডিংটাই করি। এখন রিডিং এ দেখেন যে 3টা কোশ্চেন টাইপ করলাম, এই 3টার উপর আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, সেইটাতেই সময় দেন। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক বেশি করেন, ঠিক আছে? স্যার কি চলে গেছেন? স্যার বিদায় নিচ্ছেন। কোনো কাজে লাগলো না। আজকে অনেক কঠিন হয়েছে, এই চ্যাপ্টারটা অনেক কঠিন ছিল। ক্লাস ডিউরেশন হচ্ছে 1 আওয়ার। সেটা যাই হোক, কিন্তু আজকের এই যে প্যারাগ্রাফটা ছিল আজকে মনে হয় যে এক্সট্রিম লেভেলের ভয়াবহ রকমের আমার মনে হচ্ছে আর কি। ঠিক আছে, মানে এটা অনেক টাফ একটা ছিল। আর এটা যা করেছি সবচেয়ে পড়তে দেয় আপনারা কি একটা ভোকাবুলারি যে 111 এরকম থাকে, পুরোটাই কি একদিনে শেষ করতে পারেন? কেউ যে 64 পেজ থাকে, 60 পেজ, 90 পেজ? না, ইটস ইম্পসিবল। এক পেজে শেষ হয় না, 64 পেজ দেখতেছি। তাই তো আমি কি এটা কেউই পারে না। এগুলো at least 10 দিন সময় নিয়ে বসতে হবে ভালো করে শেখার জন্য। ফুল একটা 3টা প্যারাগ্রাফ পড়তে হলে মাথা ধরে যাবে, মানে মাথার মধ্যে অনেক সময় হ্যাং হয়ে থাকে আর কি। আচ্ছা, জান্নাত জানি কি বলতেছিলেন যে লিসেনিং এ কি সমস্যা আপনার? ও হ্যাঁ, বলছিলাম যে লিসেনিং, আমি বিভিন্ন কিছু লিসেনিং শুনি, কিন্তু যখন ওই যে লিসেনিং করার সময় প্রবলেমটা হয় কি গড়গড় করে বলে যায়, তো ধরতে পারি না যে আসলে কি বলে যায়। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মানে ওই যে স্পিড কমানোর একটা অপশন আছে। স্ক্রিপ্ট মানে সাবটাইটেল।
হ্যাঁ হ্যাঁ, না সাবটাইটেল না, মানে স্পিড যেহেতু গড়গড় করে বলে না, হ্যাঁ মানে স্পিড তো বাড়ানো যায় কমানো যায়, ফোনে তো ও সবারই অপশন আছে কম বেশি। তো ও আপনি কি করবেন, ওইটা রিডিউস করে দিবেন, করার পরে ও তারপরে শুনবেন, তাহলে দেখবেন অনেকটা বুঝতে পারতেছেন। তারপরেও যদি না বুঝেন তাহলে আপনি একটা কাজ করবেন, ওই যে বইগুলোর শেষে স্ক্রিপ্ট হ্যাঁ গুলা হ্যাঁ তো দেওয়া থাকে যে ওরা কি বলে, অডিও, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওই অডিও গুলা ওইটার সাথে মানে একবার শুনবেন, তাহলে হ্যাঁ আপনি ওই তো। অনেকটা ক্লিয়ার হইতে পারবেন। পরে এটা শোনার পর তারপর কি করবেন, তারপরে বইটা বন্ধ করে আবার ওই প্যাসেজে যাবেন, তারপর আবার ওইটা সলিউশন করার চেষ্টা করবেন, আর আবার যা বলে ওইভাবে, তো সেই ক্ষেত্রে দেখবেন আপনি অনেকটা মানে পারতেছেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা পড়ানোর ক্ষেত্রে লিসেনিংটাই হলো অনেক ইম্পর্টেন্ট। লিসেনিং এর ক্ষেত্রে পার্ট 1 2 সমস্যা না, থার্ড সেকশন 3 গলে প্যারাফ্রেজিং প্রচুর আসে এবং সেখানে খুব হ্যাঁ মনোযোগ দিয়ে মানে শুনতে হবে, মানে একটা হ্যাঁ মিস হ্যাঁ করলে ওই যে পরেরটাও মিস হয়ে যাবে। গুলো থাকে, হ্যাঁ রাইট, এটা মিস হয়ে গেলে, একটা মিস হয়ে গেলে ওইটা চিন্তা করতে গেলে পরেরটা আবার বলে ফেলতেছে, মানে তার মানে একটা মিস হয়ে গেল, কিন্তু ওই পরের পার্টটা আমার বুঝতে হবে, তখন আর পারা যাবে, মানে যদি ধরতে পারা যায় দুই একটা মিস হয়ে যায়। আর সেকশন 4 যেটা আছে আমি দেখলাম প্রথম দিক দিয়ে একটু ধরা কঠিন, কারণ অনেকক্ষণ কথা বলে, উত্তর হয় একটা, তার মানে শুরু করতে থাকলে তার 1 মিনিট পরে অ্যান্সার আসে আর কি। তো এরকম আমি ওইটা আপনার কয়েকটা, কাটিং মেথড ফলো করতে হবে, যে কোনটা হ্যাঁ বলছে কাটিং কোনটা মেথড, বলে জি নাই। জি জি একদম রাইট কাটিং মেথডটা বলতে হবে। এই জন্যই মানে প্রথম এবং দ্বিতীয় মানে ফার্স্ট এবং সেকেন্ড সেকশনটা মানে করতে করতে পারা যাবে, 10টা 20টা চলে আসে, কিন্তু তারপর থেকে মানে রিডিউস হতে থাকে পয়েন্ট। আমার তো 28-এর বেশি আসে না, 28 29 এরকম আসে, কিন্তু এর বেশি করতে গেলে ঝামেলা। আচ্ছা, যদি তো ভাই 28 আপনারা এত 29টা কিছু আপনি জানেন, পারেন। আপনারা কি এর আগেও কি আইএসের কোনো কোর্স করছিলেন? চমক চন্দ্র দা আর আপনার যে হ্যাঁ সানিয়াত ভাই, জি আপনারা কি এর আগেও জি, কোনো মানে আইএসের কোর্স করছিলেন? কারণ আপনারা তো দেখছি অনেক এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স, আপনারা অনেক, না না আমরা না তো না না, জানি আমি না। শুধু আমি বলি আপনাকে, আমি শুধু বইগুলো কিনেছিলাম গত বছর, পরীক্ষা দেওয়ার কথা ছিল দিতে পারিনি, বাট আমি কিন্তু মাঝে মধ্যে দেখি, মানে তারপরে মানে আগ্রহ নিয়ে এবার ভর্তি হয়েছে, কারণ এটা যদি আমার টিউটর না থাকে, মেন্টর না থাকে, তাহলে আমি পারবো না। হ্যাঁ, তো এই যে এই কোর্সটাকে অনলাইন করে মোটামুটি আমার মনে হয় যে কিছুটা হলেও আপনি নিজে পড়তে হবে, মানে ওই এখন এই ক্লাসের তালে পড়লে আমি দেখা যাবে যে কেউ পরীক্ষা দিবে হয়তো আগামী মাসে, কেউ পরের মাসে, আমি মনে করি না, আসলে আইএলটিএস এটা মিনিমাম 3 মান্থ দরকার আইএলটিএস এর জন্য প্রিপারেশন, টানা। ওই যে আমি গত বছর দিয়েছি, মানে পরীক্ষা দেবো ভাবছি, দেইনি, কিন্তু পড়েছিলাম, কিন্তু কাজ হয়নি, আবার আমার নতুন করে সব পড়া লাগতেছে। তো এইটাই হলো বিষয় যে আমার প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে, মানে পড়ছি এখনো। আপনি কি কোনো টিউটরের কাছে পড়ছিলেন নাকি, মানে একা একা বই কিনে না না নিজে করছিলেন? না 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 না, আমি ওই নিজে ওই যে ইউটিউবে কিছু আছে, ওই কিট স্পিকিং ক্লাব আছে না, কিট স্পিকিং ক্লাব, ওখানে ঢুকে কিছু জিনিস আপনি পেতে পারেন। আপনি যদি উপকার হয় কারো নিতে পারেন এটা, ঠিক আছে, সাজেশন, ঠিক আছে। হ্যাঁ, তো ওই ওনার একটা ইয়ে আছে কেটের, আপনার ভালো, ওইটা লিসেনিং এর জন্য ভালো, আবার স্পিকিং এর জন্য ভালো, দুইটার জন্যই বেটার। ঠিক আছে, লিসেনিংটা বেশি, স্পিকিংটাও বেশি, দুইটাই ভালো করে মেথডটা দেখায়, প্যারাফ্রেজিং গুলো এই করে। ঠিক আছে, এটা আপনারা যে কোনো কেউ সাবস্ক্রাইব করে দেখতে পারেন আর কি, চ্যানেলটা ভালো, হয়তো উপকারে আসবে, সাথে সাথে প্যারালালি আপনাদের কাজে লাগবে আর কি। চ্যানেলটার নাম কি একটু বলেন তো? KEITS কেট স্পিকিং ক্লাব, এটা ইউটিউবে আছে, ইউটিউবে সার্চ দিলেই পায়, কিট নামে দিলে পরে আপনি চলে আসবে। ঠিক আছে, উনি খুব মানে ইউরোপিয়ান, মানে একদম রিনাউন, মানে যে ফেমাস একজন মানে আইএলটিএস এক্সপার্ট আর কি। ঠিক আছে, উনি মানে ওনার কথাগুলো খুব ভালো বোঝা যায়, এবং কোনো কথা আছে যে অনেক আছে না, মানে যে ব্রিটিশ যারা ওদের নেটিভ কথা বললে বোঝা যায় না, উনি প্রত্যেকটা কথাই ক্লিয়ার করে বলছেন, এবং প্যারাফ্রেজিংটা কিভাবে করতে পারেন, স্পিকিংটা কিভাবে করতে পারেন, তারপরে আপনার বিশেষ করে স্পিকিংটা তো মানে একদম আপনি ওটা শুনলে মনে করেন যদি 2 মাস 1 মাস শুনেন, তারপর আপনি নিজে স্পিকিং এর জন্য, সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্পিকিংটা, হ্যাঁ, যে আপনার ভয় থাকে ওই জড়তাটা চলে যাবে এটা দেখলে আর কি। ঠিক আছে, আর আর আপনি যেটা করতেছিল আমাদের ওই যে ওয়ার্ড গুলা যে নতুন নতুন শিখাচ্ছে, ওগুলা জি জি স্পিকিং জি, এর ভিতরে ট্রাই করবেন, হ্যাঁ তাহলে হবে কি অনেকটা জি ইমপ্রুভ হয়ে জি যাবে। জি, একদম একদম, ওগুলো ট্রাই করতে হবে, ওগুলো না ট্রাই করলে আমি ওই যে আমি যেটা জানি সেটা দিয়ে করলে হবে না, মানে দু একটা ওয়ার্ড ওই নিয়ে আসতে হবে আপনারা। আর আমাদের মনে হয় যে না KIT না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, KEITS কে, ঠিক আছে। তারপর আরেকটা লিজের জিনিস ভিডিও আছে, জি লিজের গুলা কি ফলো করছিলেন ভাইয়া? জি জি ভাইয়া, বলতেছি লিজের গুলা কি ফলো করছিলেন? লিজ
ওর ভিডিওগুলো অনেক পুরানো যদিও, কিন্তু মানে পুরানো অনেক পুরানো কাজের। পুরানো না সেটা পুরানো আমি দেখেছি, কিন্তু কিটটা আপনি যদি স্পিকিংটা করেন কয়েকটা মডিউল আমার মনে হয় চলে আসবে। আর আমরা যদি এখানে যারা আছি, যারা আগ্রহ থাকে, যদি আমরা স্পিকিংটা নিজেরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরো মানে যে সময় পরীক্ষা দিক, মানে আপনার স্পিকিংটা মানে ভুল হবে আমাদের, বাট মানে আমরা মনে করি যে এটা কন্টিনিউ করলে আমাদের জন্য উপকারী। এবং যদি কেউ থাকেন, আমরা একটা গ্রুপ করে মাঝে মধ্যে স্পিকিং করতে পারি। দেখেন আপনাদের বিষয়টা, ঠিক আছে? ইটস আপ টু অল অফ ইউ আর কি। ভাইয়া পাইলাম না তো, KITS এটা পাইলাম না তো, কোথায় আপনি কি বলেন? জি, আমি আপনাকে লিংকটা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি লিংকটা দিয়ে দিব, কেমন? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি লিংকটা দিয়ে দিব। থ্যাংক ইউ। ঠিক আছে।